স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? ভাই একটু জানাবেন স্ক্রিন দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে ভাই, জাহিদ ভাই দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে, থ্যাংক স্ক্রিন ইউ। দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি ক্লাস শুরু করলাম। যারা এখনো জয়েন দেওয়ার বাকি আছে আশা করি দ্রুতই জয়েন দিবে। পেট্রোবাংলারি কোর্সের আজকে প্রথম ম্যাথ ক্লাস। আমার পরিচয়টা আগে দিয়ে দিই। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। বর্তমানে আমি বিএসটিআই তে এক্সামিনার হিসেবে আছি। এবারে আমি কিছুদিন আগেও বাংলাদেশ কৃষি ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে ছিলাম। আর বর্তমানে পরিচয় হচ্ছে আমি এই কোর্সের ম্যাথ ইনস্ট্রাক্টর আর কি। এখন আজকে আমরা কন্টেন্ট যেগুলো ম্যাথ যে টপিকগুলো আমরা কভার দিব সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। এরপরে আমরা কভার দিব হচ্ছে ফ্র্যাকশন। তারপরে হচ্ছে বাংলায় যেটাকে বলে গসাগু এবং লসাগু অর্থাৎ এইচসিএফ এবং এলসিএম, এবং হচ্ছে পরিমিতির কিছু ম্যাথ অর্থাৎ মেনসুরেশন। আমরা প্রথমেই যেহেতু সময় অনেক কম, মানে এই ক্লাসগুলো নর্মালি 1 ঘন্টার হলো, আমার আমার যে কন্টেন্ট আমার মনে হয় যে 1 ঘন্টার উপরে আমার সময় লাগতে পারে। তাই আপনারা একটু ধৈর্য ধরে ক্লাসটা করবেন। যদি সময় একটু বেশি লাগে সেটা আপনাদেরই কাজে লাগবে। তাই আমি আর বাড়তি কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করছি। এখন দেখেন নাম্বার সিস্টেমের ম্যাথগুলাই সবার যেটা প্রবলেম হয় যে বেশ কিছু ইংলিশে বাংলা বা বাংলা। বড় করে নেন, স্ক্রিনটা একটু সাইজ বড় করে নেন। হ্যাঁ, আপনার মনে হয়। আচ্ছা, যারা ক্লাস করছে তারা নিজেরা জুম করে নিতে পারবে, এটা সমস্যা নাই মনে হয়। মানে যারা ক্লাস করছে তাদের স্ক্রিন দেখেন, জুম ইন জুম আউট করা যায়। তারপরেও প্রয়োজন পড়লে আমি জুম ইন করছি এখান থেকে, সমস্যা নেই, চলবে। হ্যাঁ ভাই, ঠিক আছে ভাই। ওকে, ঠিক আছে। এখন কিছু আমার বাংলা টু ইংলিশ জানা লাগবে। যেমন ধরেন ইন্টিজার, এটা মোস্ট ফ্রিকুয়েন্ট কিছু ম্যাথ আপনি পাবেন। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, ডেসিমাল মানে দশমিক বোঝায়, ফ্র্যাকশন মানে ভগ্নাংশ, রেশিও মানে অনুপাত, এরকম এলসিএম এইচসিএফ এগুলো দেখবেন। তারপরে কিছু ম্যাথ পাবেন যেখানে কোশেন্ট মানে হচ্ছে ভাগফল, ডিভিডেন্ড মানে হচ্ছে ভাজ্য, ডিভিজর হচ্ছে ভাজক, রিমাইন্ডার মানে হচ্ছে ভাগশেষ, এগুলো জানা লাগবে। এবার তো লব এবং হরের ইংলিশ হচ্ছে দেখেন, ল হচ্ছে নিউমিনেটর এবং হর হচ্ছে ডিনোমিনেটর। আর এই দুটো সহজ, আপনারা হয়তো জানেন। ওড মানে বিজোড় এবং জোড়ের ইংলিশ হচ্ছে ইভেন। এই কয়টা জানলে মোটামুটি আশা করি ম্যাথগুলা, নাম্বার সিস্টেমের ম্যাথগুলা করা যাবে। আমি প্রথমে আপনাদের একটা ক্লিয়ার কনসেপ্ট দিতে চাই, কারণ এই জাতীয় ম্যাথগুলা করার সময় যেটা প্রবলেম হয় যে কি কোশ্চেনটা কার উপর দিয়েছে সেটা বোঝা যায় না। তো দেখেন প্রথমে ন্যাচারাল নাম্বার কি সেই জিনিসটা আমরা জেনে নিই। ন্যাচারাল নাম্বার হচ্ছে দেখেন 1 2 3 এভাবে ধনাত্মক, 1 2 3 এভাবে ধনাত্মক যে পজিটিভ যে সংখ্যাগুলো, এবং ভগ্নাংশ অবশ্যই না, ঠিক আছে, পূর্ণ সংখ্যা, সেটাকে আপনি ন্যাচারাল নাম্বার বলবেন। তার মধ্যে কিন্তু জিরো থাকবে না। আপনি যদি জিরো থেকে শুরু করেন 0 1 2 3, তাহলে সেটা পড়বে হচ্ছে হোল নাম্বার, ঠিক আছে, এটা শুধু পূর্ণ সংখ্যা। এরপর চলে আসেন ইন্টিজার। ইন্টিজার যখন বলবে তখন কিন্তু ধনাত্মক বা ঋণাত্মক যে কোনোটাই হতে পারে। দেখেন এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট টপিক। ইন্টিজার প্রচুর বার আসবে এই কথাটা। ইন্টিজার কিন্তু নেগেটিভ থেকে পজিটিভ সবকিছু হতে পারে। এরপরে দেখেন আমরা এই পুরো ক্যাটাগরি থেকে এবার রেশনালের ভিতরে ফেলতে পারি। অর্থাৎ রেশনালের ভিতরে দেখেন এখানে বাংলাতে যেটা আমরা মূলদ সংখ্যা বুঝি, ঠিক আছে, মূলদ সংখ্যা ভগ্নাংশ আকারে যেগুলোকে প্রকাশ করা যায় সেগুলো কিন্তু দেখেন মূলদ সংখ্যা, এগুলো রেশনালের ভিতরে পড়বে। এবং ফাইনালি এর বাইরেও একটা জগৎ আছে যেটা হচ্ছে ইরেশনাল, যেগুলো মূলদ সংখ্যা নয়, অমূলদ সংখ্যা। আর এই পুরো টপিকটা কিন্তু রিয়েল নাম্বারের ভিতরে পড়ছে। রিয়েল নাম্বার আর, আপনারা অনেকেই রিয়েল নাম্বার আর এভাবে প্রকাশ করেছেন এর আগে। এটা সম্পর্কে যদি একটু আইডিয়া থাকে, কোনো কোনো ম্যাথ করার সময় হয়তো আপনাকে মেনশন করে দিতে পারে একটা ন্যাচারাল নাম্বার নিয়ে। ন্যাচারাল নাম্বার বললে কিন্তু আপনি কখনোই নেগেটিভে যাইতে পারবেন না, 1 2 3 এর ভিতর থাকতে হবে। আবার ইন্টিজার করলে কিন্তু পজিটিভ এবং নেগেটিভ দুই দিকে নিতে পারবেন, কিন্তু ভগ্নাংশ নিতে পারবেন না। এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। ভগ্নাংশ যদি নিতেই পারেন তাহলে সেখানে রেশনাল কথাটা বলা থাকবে। ওকে, এখন এখানে কিছু পয়েন্ট আপনাকে গলাধকরণ করতে হবে, সারা জীবনের জন্য মনে রাখতে হবে। অলরেডি আমি একটা বলে ফেলেছি, রিয়েল নাম্বার কারা, ন্যাচারাল নাম্বার কারা, এগুলো বলে ফেলেছি। এবং ইন্টিজার, ইন্টিজার এই সম্পর্কে আমি বলে ফেলেছি। এবং খেয়াল করে দেখবেন জিরো ক্যান নট বি এ ডিনোমিনেটর, অর্থাৎ জিরো কখনো কিন্তু হর হতে পারে না। আর অনেক সময় আমরা সংখ্যা রেখা অনেকে একটু কম বুঝি। যারা সংখ্যা রেখা কম বুঝেন তাদের জন্য এই জিনিসটা জিরো, জিরো থেকে এটা হচ্ছে -1, তার থেকে একটু যদি আমি ছোট করি -2, তার থেকে একটু ছোট -3। অর্থাৎ দেখেন -3 এটা থেকে কিন্তু -1 বড়, ঠিক আছে। আমরা 1 দেখেই যে সেটাকে আহ, আহ, মানে -1 -3 থেকে বড়, বা এই র্যাঙ্কটা মনে রাখবেন, অনেকেরই এটাতে কনফিউশন হয়। এরপরে দেখেন ওয়ান ইজ নট এ প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার রিলেটেড বেশ কিছু ম্যাথ আসতে পারে, এবং ওয়ান কিন্তু কোনো প্রাইম নাম্বার না, এটা মাথায় রাখতে হবে। আমরা চলে আসি কিছু কনসেপ্ট নিয়ে কাজ করব এখানে। এই জাতীয় ম্যাথগুলোর জন্য এই কনসেপ্টটা ভেরি 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 ইম্পর্টেন্ট। দেখেন প্রথমটা সবাই জানেন যে দুইটা ইভেন নাম্বার, ই ফর ইভেন, ই ফর ইভেন অ্যান্ড ও ফর হচ্ছে অড, অর্থাৎ জোড় এবং বিজোড় নিয়ে আমি বলছি। দুইটা ইভেন নাম্বার যোগ করলে অবশ্যই ইভেন হবে, অর্থাৎ 2 + 2। এটা সিম্পল কনসেপ্ট, বাট এই জাতীয় ম্যাথের অ্যাপ্লিকেশন গুলো করার সময় দেখবেন এই কনসেপ্টটা কত সুন্দরভাবে কাজে লাগে। এরপর দেখেন একটা ইভেনের সাথে যদি একটা অড যোগ করি তাহলে অবশ্যই সেটা একটা অড নাম্বার হবে।
দুইটা অড নাম্বার যদি আমি যোগ করি সেটা একটা ইভেন নাম্বার হবে। এখন দেখেন দুইটা ইভেন নাম্বার গুণ যদি করি তাহলে সবসময় সেটা ইভেন নাম্বার হবে, কাইন্ড অফ 2 × 2 বা 2 × 4 যেটাই করেন সবসময় একটা জোড় সংখ্যা হবে। কিন্তু আপনি যদি একটা বিজোড় সংখ্যাকে একটা জোড় সংখ্যা দিয়ে গুণ করেন, রেজাল্ট কিন্তু সবসময় কি আসবে, ইভেন আসবে, জোড় সংখ্যা হবে, এটা মাথায় রাখতে হবে। এবং অড ইন্টু অড অর্থাৎ 3 × 5, 3 × 5 15, এবং আপনি আরো নিতে পারেন 7 ইন্টু, ধরেন আপনি কত নেবেন, 3 নেন, আবার 7 21, সবসময় কিন্তু বিজোড় সংখ্যা হবে। এটাও কিন্তু মাথায় রাখতে হবে। আপনি নর্মালি ভাবছেন এগুলো না জানার কি আছে, কিন্তু ম্যাথ অ্যাপ্লিকেশনের সময় এই কনসেপ্টটা ভুলে যাওয়ার কারণেও দেখবেন যে অনেক সময় ম্যাথ লেংদি হয়, টাইম বেশি লাগে। আমি চলে আসি প্রথমে, আমি প্রাইম নাম্বার নিয়ে আপনাদেরকে একটু কনসেপ্ট দিয়ে দিই। প্রাইম নাম্বারের এই কনসেপ্ট আপনার 1 থেকে 100 এর মধ্যে কি কি প্রাইম নাম্বার আছে এই জিনিসটা কভার করবে। অনেক সময় কি কি প্রাইম নাম্বার আছে এটা আমাদের মাথায় আউট হয়ে যায়। দেখেন জোড় সংখ্যা তো কখনোই প্রাইম না, তাই এই সারিটা আমি কেটে দিলাম, এই সারিটা আমি কেটে দিলাম, এগুলো কিন্তু প্রাইম নাম্বার না, এগুলোর মধ্যে কোনো প্রাইম নাম্বার থাকবে না। এগুলোর মধ্যে দেখেন কোনোটার মধ্যে কিন্তু প্রাইম নাম্বার থাকবে না। আবার দেখেন যেসব সংখ্যা 5 দ্বারা বিভাজ্য সেগুলোর মধ্যে কিন্তু কখনো প্রাইম নাম্বার থাকবে না, কিন্তু 5 কিন্তু একটা প্রাইম নাম্বার। সেটা বাদে এই কলামে যা কিছু আছে সব আমি কেটে ফেললাম, কারণ এগুলো কখনোই প্রাইম নাম্বার হবে না। তার মানে একটা জিনিস দেখেন যে প্রাইম নাম্বার হওয়ার জন্য লাস্ট যেই ডিজিটটা সেটা আইদার 1 হতে হবে, না হয় 3 হতে হবে, না হয় 7 হতে হবে, না হয় 9 হতে হবে। এই ডিজিটগুলোর ভিতরেই যাবতীয় প্রাইম নাম্বারগুলো আপনি পাবেন। এর মধ্যে আগে বলে দিয়েছি 1 কিন্তু কোনো প্রাইম নাম্বার নয়। ঠিক আছে, আমার প্রথম যে প্রাইম নাম্বার সেটা হচ্ছে 2, এরপর আমার দ্বিতীয় যে প্রাইম নাম্বার সেটা হচ্ছে 3, এরপরে 5 এবং এরপর হচ্ছে 7। এরপরে দেখেন লাল কালি দিয়ে যে করাই আছে এগুলো আমি আর গোল করছি না। এবং সব থেকে মেজর সবাই যেটা ভুল করেন সেটা হচ্ছে 91। হুট করে যখন পরীক্ষায় আসে নিচের কোনটি প্রাইম নাম্বার কিংবা প্রাইম নাম্বার নয়, তখন 91 যে 7 13 91 এটা আমরা অনেক সময় ভুলে যাই, এটা মাথায় রাখবেন। এখন ধরেন পেট্রো বাংলার বাইরে অন্যান্য সেক্টরে কিছু প্রশ্ন আসে যে 10 থেকে 20 এর মধ্যে কয় প্রাইম নাম্বার আছে। এই জিনিসটা আপনি যদি গণনা করে বের করতে যান দেখবেন একটু সময় কি হবে। এখানে আপনি টেলিফোন নাম্বারের মতন একটা ডিজিট মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? এরকম 4422 322 321 এই সিকোয়েন্সটা মুখস্থ করে ফেলবেন। অর্থাৎ প্রথম 10টা সংখ্যা যেটা তার ভিতরে আপনি 4টা প্রাইম নাম্বার পাবেন, 11 থেকে 20 এর ভিতরে আপনি আরো 4টা পাবেন, তারপরে 21 থেকে 30 এর মধ্যে 2টা পাবেন। এভাবে 4422 322 321 এই সিকোয়েন্সটা একটু মুখস্থ করে ফেলবেন। এবং এখানে একটু এবার মিলাই দেখেন, ধরেন আপনার যে কোনো পরীক্ষায় আসছে যে নিচের কোনটি প্রাইম নাম্বার কি প্রাইম নাম্বার নয়, আপনি তখন কিন্তু মাথায় যদি আইডিয়া থাকে, সাপোজ এই ঘরটা আমি নিলাম 40, যেটা 40 এর দশকটা নিলাম, 40 থেকে 50 এর ভিতরে প্রাইম নাম্বার দেখেন কয়টা আছে, 3টা আছে। আপনি যদি আগে থেকে জানেন যে এখানে 3টা প্রাইম নাম্বার আছে তাহলে কিন্তু আপনার ফাইন্ড আউট করা সুবিধা হবে। অলরেডি কিন্তু আমি এখানে অলমোস্ট 6টা রো কেটে ফেলেছি, বাকি 4টা রো এর ভিতরে দেখেন 41 43 47 হচ্ছে প্রাইম নাম্বার, আর 49 নয়, কারণ 7 7 49। এই জিনিসটা যদি মাথায় রাখেন যে কোনো সময় প্রাইম নাম্বার খুব সহজে বের করতে পারবেন। আচ্ছা, নেক্সট চলে আসি এই রিলেটেড একটা ম্যাথ, এটা আমি কোনো একটা পরীক্ষায় হয়তো বা কোশ্চেন ব্যাংকে পেয়েছি। দেখেন আপনাদের জন্য ম্যাথটা রেখেছি, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ প্রাইম নাম্বার। এখানে এগুলো কিন্তু সবগুলো লাস্টে 1 দেওয়া ডিজিট। এখন পরীক্ষার হলে আপনার যদি আসলে নামটা মাথায় না থাকে, 7 13 91 কয়জনের মনে থাকবে পরীক্ষার হলে হুট করে? এই জন্য এটাকে আমি স্পেসিফিক ভাবে আলাদাভাবে গুরুত্ব দিয়েছি। এটা কিন্তু 7 13 91, তাহলে এটা কোনো প্রাইম নাম্বার নয়। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমি চলে আসছি আমার কিছু ম্যাথ নিয়েছি আপনাদের জন্য। এই ম্যাথটা একটু ভালোভাবে দেখবেন। এটা বাপেক্স 2023 এ লাস্ট আসছিল এবং আমার কাছে মনে হয় এই টাইপের সেম ধরনের টপিক আরো আসতে পারে। তো তার আগে আপনাদেরকে একটা জিনিসের সাথে একটু পরিচয় করাই দিই। আচ্ছা, এতটুকু হচ্ছে আমার ম্যাথ, সবাই তো মনে হয় দেখতে পাচ্ছেন। যদি দেখতে অসুবিধা হয় আপনাদের স্ক্রিন কিন্তু আপনারাও একটু জুম করতে পারবেন চাইলে। আর ফন্ট যদি বড় করা লাগে আমি চেষ্টা করবো নেক্সট ক্লাস থেকে ফন্টগুলো আরেকটু বড় করে দেওয়ার। দেখেন আমি একটা ভাগের প্যাটার্ন লিখছি, অর্থাৎ এটা হচ্ছে আমার ডিভিডেন্ড, যাকে আমি ভাগ করব, ভাজ্য। এটা হচ্ছে আমার ভাজক, তাই ছোট হাতে ডি দিয়ে লিখলাম, অর্থাৎ হচ্ছে ডিভিজর। এপাশে আমি লিখলাম কোশেন্ট। ঠিক আছে, এটা এই টার্মগুলো কিন্তু জানা লাগবে, উপরে কিন্তু আমি একবার বলে দিয়েছিলাম। এটা হচ্ছে আমার কোশেন্ট। এবং ভাগ করার পরে ধরেন এটা একটা অসমাপ্ত ভাগফল, যার কারণে একটা আমার ভাগশেষ আসছে, সেটাকে আমি বলবো হচ্ছে আর দ্বারা প্রকাশ করব। আচ্ছা, এখন দেখেন আমি যখন এরকম একটা প্যাটার্ন যদি মাথায় রাখি তাহলে সবসময় একটা জিনিস দেখবেন যে এই যে ডি, ডি মানে হচ্ছে আমার ভাজক, সেটাকে আমি কিভাবে পাইলাম, সেটাকে আমি ডি ইন্টু কিউ প্লাস আর এরকম একটা সূত্র দ্বারা প্রকাশ করতে পারি। এই জিনিসটা যাদের মাথায় আজকে ভালো মতো ঢুকে যাবে তাদের দেখবেন এই জাতীয় ম্যাথে আর কখনো প্রবলেম হবে না। দেখেন ডি, ডি হচ্ছে আমার যেটাকে আপনি ভাগ করলেন, কি দ্বারা ভাগ করলেন, এই ডি দ্বারা ভাগ করলেন, ভাগফল পাইলেন কি, ভাগফল পাইলেন কিউ, এবং ফাইনালি আপনার ভাগশেষ যেটা ছিল সেটা হচ্ছে আর। এই জিনিসটা মাথায় রাখতে হবে আপনাদের, ঠিক আছে? যদি কারো প্রবলেম হয় এটা বুঝতে আপনি কিন্তু জানাতে পারেন, আমি কিন্তু এগেইন এটা দেখাবো কিভাবে এটা হলো। আচ্ছা, একটু সহজ ভাষায় বলি, দেখেন একটা দেখাই আপনাদেরকে। ধরেন আপনি 5 দিয়ে 17কে ভাগ দিচ্ছেন, তখন আপনি কি করেন, 5 ভাগ 17।
তাহলে এখানে 3 পাচ্ছে 15 পান এবং নিচে হচ্ছে আপনি 2 পান। এখন এটার সাথে একটু কম্পেয়ার করে দেখেন, 17 ইজিক্যাল টু কি আমি লিখতে পারি যে 5 ইন্টু 3 প্লাস 2। দেখেন ঠিক এই সূত্রের সাথে ম্যাচ করে কিনা। ঠিক আছে, এই সূত্রের সাথে সবসময় ম্যাচ করবে, অর্থাৎ আমি এই সূত্রটা ফলো করতে পারি। এখন দেখেন, আমি এই 2 নম্বর ম্যাথের অ্যান্সারটা আপনাদেরকে আগে বলে দিই, এটা অ্যান্সার হচ্ছে 130। ঠিক আছে, কেন বললাম, কারণ আমি আপনাদেরকে উল্টা দিক থেকে ম্যাথটা বোঝাবো। দেখেন এখানে আমার যেটা y এর ভ্যালু আসবে সেটা হচ্ছে 25, সেটাও আমি আগেই বলে দিলাম। কেন, আপনি এটা দেখতে থাকেন, ক্লিয়ার হয়ে যাবেন। এখন দেখেন 25 দিয়ে যদি আমি 130 কে ভাগ দেই, তাহলে 5 পাচ্ছে 125, নিচে কিন্তু 5 নামে। এবং দেখেন এরপরে আপনি যদি এই ভাগটাকে কন্টিনিউ করতে চান, আপনাকে এখানে একটা দশমিক নিতে হবে, এখানে আপনি একটা 0 নিতে পারবেন, এবং এরপরে দেখেন ভাগটা কমপ্লিট হয়, এবং এখানে 2 বার নেওয়ার কারণে 50 হলো। এই যে 0.2, এটা কিন্তু একটা আমি বিশেষ ব্যবহার করলাম। কিরকম, আপনি যদি 25 দিয়ে অ্যাকচুয়ালি সেকেন্ড হাফ এখানে যখন ভাগটা করেছেন তখন কি এরকম ছিল না? 25 দিয়ে অ্যাকচুয়ালি আপনি 5 কে ভাগ দিয়েছেন, 5 কে ভাগ যায় না, তাই আপনি একটা দশমিক নিয়েছেন। দশমিক নেওয়ার কারণে আপনি এখানে একটা 0 নিতে পারছেন, এবং 0 নেওয়ার পরে আপনি কিন্তু সেটাকে 50 বানাতে পারছেন। ওকে, তাহলে একটা জিনিস দেখেন তো, এই সেম প্যাটার্নটাকে আপনি যদি এই প্যাটার্নের মধ্যে ফেলেন, তাহলে কি এভাবে বলা যায় যে আমরা আপনি যখন 5কে ভাগ দিয়েছেন 25 দিয়ে, ঠিক আছে, তখন আপনি কি লিখছেন? 5 ভাগ 25 ইজিক্যাল টু হচ্ছে 0.2 লিখছেন, এই জিনিসটা লিখছেন নিশ্চয়ই। এখন উপরের কোশ্চেনটা পড়েন। ওকে, x and y are positive integers when x is divided by y, that's mean প্যাটার্নটা এরকম হচ্ছে, x কে আপনি y দিয়ে ভাগ দিচ্ছেন এবং the remainder is 5। ওকে, এখানে আমার যে রিমাইন্ডার সেটা হচ্ছে 5। আই ডোন্ট নো যে এপাশে কি হবে, বাট হ্যাঁ 5.20 লেখা আছে, দ্যাটস মিন এখানে অবশ্যই একটা 5 আসছিল প্রথমে, দ্যাট ইজ এখানে হচ্ছে আপনার q। তাহলে দেখেন q is equal to 5, এরকম একটা প্যাটার্ন আছে। এবং ফার্দার আপনি যখন 5 কে ভাগ দিবেন তখন কিন্তু এখানকার 0.20টা আপনি পাবেন। তাহলে এখন দেখেন তো, এটার সাথে যদি এটাকে কম্পেয়ার করি, তাহলে আপনি অ্যাকচুয়ালি কি করেছেন, x কে আপনি y দ্বারা ভাগ করেছেন, এখানে ভাগফল 5 পাচ্ছেন, এখানে q পাচ্ছেন, কিন্তু এই 5 কে যখন আপনি y দ্বারা ভাগ দিচ্ছেন তখন কিন্তু আপনি এই পাশে 0.20 পাচ্ছেন। এখন আমি কিভাবে লিখতে পারি যে আমি যখন 5 কে y দ্বারা ভাগ দিলাম, 5 কে যখন y দ্বারা ভাগ দিলাম তখন আমি 0.20 পাইলাম। আমি কিন্তু শুধু লাস্ট অংশ নিয়ে কাজ করছি। ওকে, তাহলে এখান থেকে দেখেন আমি কিন্তু y এর ভ্যালু পাবো হচ্ছে 25, আমার কিন্তু খুব সহজে y এর ভ্যালু চলে আসলো। এবং y এর ভ্যালু যখন আমার কাছে রেডি, তখন কিন্তু x এর ভ্যালু বের করতে পারবো এই ইকুয়েশনটা দিয়ে। এই ইকুয়েশন অনুসারে দেখেন ডিভিজার ইজ ইকুয়াল টু dq প্লাস r ছিল, তাহলে আমার এইখানে আমি সেটাকে d এর জায়গায় x বসাবো, এবং কোশ্চেনটা আমার কাছে আগেই 5 ছিল, আর একটু আগে আমরা 5 পাইলাম, সেই 5 ইনটু আপনি এখানে 25 লিখতে পারেন যোগ 5, দ্যাট ইজ আমার হচ্ছে 130। আপনাদের কি কারো বুঝতে প্রবলেম হয়েছে ম্যাথটা? আমি আশা করছি ম্যাথটা বুঝতে পারছেন আপনারা। আর যদি কোনো প্রবলেম হয়, আপনারা এই ক্লাসে রেকর্ডেড ক্লাসও পাবেন, পরবর্তীতে আপনারা রিপিট দেখতে পারবেন চাইলে। পরবর্তী ম্যাথটাতে চলে আসি, এটা বাংলাদেশ ব্যাংকের এডির একটা ম্যাথ ছিল, তারপর আমি এই ম্যাথটা এখানে দিয়েছি, যদি আপনারা পেট্রো বাংলার কোর্সে আছেন, বাট এই বিআইবিএম এর কোশ্চেন কিংবা আইবি এর কোশ্চেন কিছুটা সিমিলার মনে হয় আমার কাছে, কিছুটা বলতে আসলে মূল রুট এগুলোর একই একই জায়গাগুলো থেকে কোশ্চেনগুলো হয়। এগুলো আপনি জিম্যাট ক্লাব থেকে শুরু করে ইন্ডিয়ান বিভিন্ন ওয়েবসাইটগুলোতে এই ম্যাথগুলো দেখেন। পরের ম্যাথটা নিউমিরেটরের কথাটা আসছে, আমি এগুলো উপরে লিখে দিয়েছিলাম। ফ্র্যাকশনে জাতীয় ডিনোমিনেটর সবগুলোই পাচ্ছেন, ডিনোমিনেটর মানে হচ্ছে আমাদের হর এবং নিউমিরেটর মানে হচ্ছে আমাদের লব। এখন এই চিন্তা দেখেন, বলা হচ্ছে যে যদি ইফ দ্য numerator of a fraction is increased by 2 and the denominator by 1, it becomes 1। তো ফার্স্টে আপনি ধরে নেন অ্যাকচুয়ালি আপনার ভগ্নাংশটা কি ছিল। আমার ভগ্নাংশটা আমি ধরে নিলাম x by y ছিল, অর্থাৎ x হচ্ছে আমার নিউমিরেটর, y হচ্ছে আমার ডিনোমিনেটর। এখন বলা হচ্ছে এই ভগ্নাংশ, এই যে নিউমিরেটর, এখানে যখন আপনি 2 ইনক্রিজ করেন অর্থাৎ x প্লাস 2 করেন, এট দ্য সেম টাইম আপনি যখন হরকে 1 দ্বারা যোগ করেন তখন কিন্তু সেটা 1 হয়, এই কথাটা বলতে চাচ্ছে। আপনি এখান থেকে একটা ইকুয়েশন ডেভেলপ করে ফেলেন, x প্লাস 2 ইজ ইকুয়াল টু y প্লাস 1, এবং আপনি যদি আরেকটু সাজায় লেখেন এটাকে, আপনি x মাইনাস y ইজ ইকুয়াল টু, আপনি এখানে মাইনাস x প্লাস 2 ইজ ইকুয়াল টু y প্লাস 1, পরের লাইন আপনি লিখতে পারবেন x মাইনাস y ইজ ইকুয়াল টু মাইনাস 1, এটা লিখতে পারবেন, রাইট? এরপরে দেখেন পরের অংশ পড়ি। এগেইন ইফ দ্য নিউমিরেটর ডিক্রিজড বাই 4 এন্ড ডিনোমিনেটর বাই 2, ইট বিকামস হাফ। দেন একই রকম প্যাটার্নে আপনি আরেকটা ইকুয়েশন ফর্ম করেন। নিউমিরেটরকে আমি যদি x মাইনাস 4 করি এবং ডিনোমিনেটরকে যদি আমি y মাইনাস 2 করি, তাহলে ইকুয়েশনটা হাফ হয়। আপনি এগেইন আরেকটা ইকুয়েশন ফর্ম করেন, অর্থাৎ এখানে আপনি লিখতে পারবেন 2x মাইনাস 8 ইজ ইকুয়াল টু, আপনি লিখতে পারবেন y মাইনাস 2।
সেখান থেকে আপনি একটু ইকুয়েশনটা সাজায় লেখেন 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু আপনি 6 লিখতে পারবেন। এটাকে 1 নম্বর ইকুয়েশন ধরেন, এটাকে 2 নম্বর ইকুয়েশন ধরেন এবং এই দুটোকে সলভ করেন, আপনি x আর y ভ্যালু পেয়ে যাবেন। ঠিক আছে, যেহেতু এটা এরপরে আসলে না বোঝার কিছু নাই, অনেকগুলো ম্যাথ বাকি, তাই আমি বাকিটুকু আর সলভ করে দিচ্ছি না, আপনারা এই ম্যাথটা বাকিটুকু কমপ্লিট করে ফেলবেন। এরপরে চলে আসেন 4 নাম্বার ম্যাথটাতে। 4 নাম্বার ম্যাথটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ। দেখেন এখানে বলা হচ্ছে যে এক্স এন্ড ওয়াই আর ইন্টিজার্স, মানে তারা পূর্ণ সংখ্যা, এক থেকে শুরু করে পজিটিভ সরি মাইনাস মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, বাট সেটা পূর্ণ সংখ্যা হবে। এন্ড এক্স প্লাস এক্স ওয়াই প্লাস এক্স ইজ অড, অর্থাৎ এই পুরা সংখ্যাটা একটা অড মানে বিজোড় সংখ্যা। দেন হোয়াট অফ দ্য ফলোইং মাস্ট বি ইভেন, তাহলে এই যে অপশনগুলো আছে এগুলোর মধ্যে কোনটি অবশ্যই জোড় হবে, এই জিনিসটা বোঝাচ্ছে। এখন যেহেতু দুইটা সংখ্যার যোগফল অড, এখানে দুইটা সংখ্যার যোগফল অড, এখানে দুইটা কেস হতে পারে, অর্থাৎ এক্স ওয়াই প্লাস এক্স এই জিনিসটা আমার অড। এটা তখনই সম্ভব যদি আমি দুইটা কেস কল্পনা করি। কেস ওয়ানে দেখেন হতে পারে যে আমার এক্স ওয়াইটা হচ্ছে অড আর এক্সটা হচ্ছে ইভেন। ঠিক আছে, এই একটা ক্ষেত্র যেখানে আমি অ্যান্সার অড পাবো। আর একটা কেস ধরে নিচ্ছি, কেস টু, সেখানে হতে পারে যে আমার এক্স ওয়াই যেটা আছে সেটাই হচ্ছে ইভেন এবং শুধু এক্স যেটা আছে সেটা হচ্ছে আমার অড। এই ক্ষেত্রেও আপনি অড পাবেন। এই দুইটা কেসেই কিন্তু অড পাওয়া সম্ভব। এখন দেখেন আমি যদি প্রথমটা নেই, অর্থাৎ এক্সটাকে যদি আমি ইভেন ধরি, তাহলে এক্সটা কিন্তু এর ভিতরে ইভেন। একটা খোলা এক্স যখন এখানে ইভেন, তাহলে এক্স ওয়াই এর ভিতরেও কিন্তু সেটা ইভেন, এবং কোনো ইভেন নাম্বার দিয়ে যদি আপনি কোনো অড নাম্বারকে গুণ করেন অবশ্যই সেটাও ইভেন হয়ে যাবে। অর্থাৎ সাপোজ ধরেন আমি এক্স এর ভ্যালু ধরলাম হচ্ছে 2, এক্স ইজ ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে ওয়াই এর ভ্যালু যদি কোনো বিজোড় নাম্বারও হয় 3ও হয়, তাহলে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কিন্তু 6 হয়ে যাচ্ছে। তাহলে দেখেন এক্স ওয়াই প্লাস এক্স ইজ ইকুয়াল টু 6 প্লাস 2 ইজ ইকুয়াল টু 8, যেটা কিন্তু আমার শর্তটা ফলো করছে না, দ্যাটস ওয়াই এটা কিন্তু রং। আমি যদি আমার সেকেন্ড কেসটাতে চলে আসি, তাহলে এক্সটাকে আমি অড ধরছি। এবার এক্স আমার অড, তাহলে এক্স ওয়াই দেখেন এক্স ওয়াই কি হবে, এক্স ওয়াই অবশ্যই জোড় হবে, কারণ এক্স যদি অড হয় তাহলে এখানে আমার যে ওয়াই আছে সেটা যেহেতু ওভারঅল ইভেন, ঠিক আছে, এক্স ওয়াই যেহেতু ওভারঅল ইভেন, তাহলে এক্স আমার ওয়াই কিন্তু অবশ্যই ইভেন হতে বাধ্য। যেমন এখানে আমি ধরে নিচ্ছি আমার এক্স ইজ ইকুয়াল টু 3, এক্স যদি আমার 3 হয় আর ধরে নিলাম আমার ওয়াই ইজ ইকুয়াল টু 2, এখন দেখেন এক্স ওয়াই প্লাস এক্স ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 3 ইন্টু 2 প্লাস 3, দেখেন এটা কিন্তু 6 প্লাস 3 ইজ ইকুয়াল টু 9। এখন দেখেন এটা কিন্তু আমার কোশ্চেন করেছিল যে দেন হোয়াট অফ দ্য ফলোইং মাস্ট বি ইভেন, নিচের কোনটা অবশ্যই ইভেন হবে। দেখেন এখানে কিন্তু আমার ওয়াই কি ইভেন, তার মানে এখানে আমার অ্যান্সার কি হবে, ডি হবে। তো এই জাতীয় ম্যাথগুলো দেখেন প্রথম প্রথম যারা করবেন তাদের জন্য একটু কঠিন মনে হবে বা হুট করে ম্যাথ ছেড়ে দিতে পারেন, কিন্তু একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে কিন্তু ম্যাথটা সহজ ছিল। আমি আমার 5 নাম্বার ম্যাথটাতে চলে আসছি। 5 নাম্বার ম্যাথটাতে বলা হচ্ছে যে ডিফারেন্স অফ টু নাম্বারস ইজ 1365, অর্থাৎ দুইটা নাম্বারের একটা ডিফারেন্স, পার্থক্য। অন ডিভাইডিং দ্য লার্জ নাম্বার বাই দ্য স্মলার, অর্থাৎ আপনি বড় সংখ্যাটাকে যদি ছোট সংখ্যা দ্বারা ভাগ করেন, উই গেট 6 অ্যাজ কোশেন্ট, অর্থাৎ আমরা এখানে যেটা ভাগফল পাবো সেটা হবে 6 এন্ড 15 অ্যাজ রিমাইন্ডার, আমরা ভাগশেষ পাবো 15। হোয়াট ইজ দ্য স্মলার নাম্বার, এই দুটার মধ্যে স্মলার নাম্বার কোনটা? আমরা 2 নম্বর ম্যাথটা যে কনসেপ্টে করেছিলাম এই ম্যাথটাও আমাদের অলমোস্ট সেম কনসেপ্টে করতে হবে। দেখেন আমি ধরে নিলাম আমার স্মলার যে নাম্বারটা, স্মলার নাম্বারটা হচ্ছে এক্স, এবং যেটা আমার লার্জার নাম্বার সেটাকে তাহলে আমি বলতে পারি এক্স প্লাস 1365, কারণ এই দুটোর মধ্যে ডিফারেন্স কিন্তু 1365, যেটা আমার কোশ্চেনে বলা আছে। ডিফারেন্স অফ টু নাম্বারস হচ্ছে 1365। এখন দেখেন এই দুটোর মধ্যে ডিফারেন্স করেন, লার্জ নাম্বার থেকে আপনি স্মলার নাম্বার, অর্থাৎ এখান থেকে এটা বাদ দিলে যদি মাইনাস করেন 1365 পাবেন। এখন বলা হচ্ছে অন ডিভাইডিং দ্য লার্জার নাম্বার বাই দ্য স্মলার উই গেট 6 অ্যাজ কোশেন্ট। তো আমি এটাকে যদি আগের মতন ফরম্যাটে ফেলি, তাহলে এক্স অর্থাৎ ছোট সংখ্যা দ্বারা যদি আপনি বড় সংখ্যাকে ভাগ দেন 1365 করেন, তাহলে কিন্তু আপনি এখানে 6 অ্যাজ কোশেন্ট পাবেন। কোশেন্টের জায়গায় আমি কোশেন্ট বসালাম, এবং আপনি যেটা রিমাইন্ডার পাবেন সেটা হচ্ছে কিন্তু 15 পেলেন। ওকে, এখন একটু আগে আমি যে ইকুয়েশনটা বলেছিলাম মনে আছে কি সবার, যে ডি ইজ ইকুয়াল টু ডি তারপরে হচ্ছে আপনার কিউ প্লাস আর, এটা নিশ্চয়ই মনে আছে। এবং এই জায়গাটা হচ্ছে আমার ছোট হাতের ডি, এটা হচ্ছে আমার রিমাইন্ডার আর, এটা হচ্ছে আমার ডিভিজর, এবং এটা হচ্ছে আমার ডিভিডেন্ড। এই প্যাটার্নে যদি আপনি ফেলেন তাহলে আপনি নিশ্চয়ই লিখতে পারেন এক্স প্লাস 1365 ইজ ইকুয়াল টু 6x প্লাস 15। আমি কিন্তু এই সূত্রটা ফলো করে এটা লিখলাম। এখন আপনি এটাকে যোগ বিয়োগ এপার ওপার করেন, ইকুয়েশন সলভ করেন, 5x ইজ ইকুয়াল টু 1350 পাবেন, অর্থাৎ x ইজ ইকুয়াল টু আপনি 270 পাবেন। ঠিক আছে, এই অ্যান্সারগুলো আমি শর্টকাটে বসাই দিচ্ছি, আপনি নরমালি ভাগ দিয়ে পরীক্ষা
তাহলে যেভাবে করে সেভাবে করবেন। দেখেন এই ম্যাথটা কিন্তু অনেক ইজিলি সহজেই হয়ে গেল। হোয়াট ইজ দ্য স্মলার নাম্বার? এখন আচ্ছা ভালো কথা, 1300 আমার কিন্তু এক্স এর ভ্যালু আসলো 270। এখানে কি অপশনে আছে? হ্যাঁ আছে। ওকে, কমপ্লিট 5 নম্বর। এরপর দেখেন আমি 6 নম্বর ম্যাথে চলে আসলাম। অন ডিভাইডিং এ নাম্বার বাই 56 উই গেট 29 অ্যাজ রিমাইন্ডার। এটা কিন্তু সেম ম্যাথ। অন ডিভাইডিং দ্য সেম নাম্বার বাই 8 হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার। সেকেন্ড হাফে কিন্তু একটু একটু ভিন্ন কিছু আছে, এটা আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। তো আমি আবারও সেম প্যাটার্নে ফেলার চেষ্টা করি যে অন ডিভাইডিং এ নাম্বার, আমি জানি না সেই নাম্বারটা কত, ধরলাম যেহেতু সেটা আমাদের ডিভিডেন্ড, সেটাকে ক্যাপিটাল ডি দ্বারা ধরলাম। আমি কিন্তু এই নাম্বারটাকে 56 দ্বারা ভাগ করছি। ভাগ করার পরে কোশ্চেন যাই হোক না কেন আমি কিউ লিখলাম এখানে, আমি বলা হচ্ছে এখানে রিমাইন্ডার হিসেবে 29 পাবো। ওকে, এখন এই সেম নাম্বারকে আপনি 8 দ্বারা যদি ভাগ করতেন তাহলে কি হতো? 8 দ্বারা যদি ভাগ করতেন তাহলে বলা হচ্ছে যে অন ডিভাইডিং দ্য সেম নাম্বার বাই 8 8 দ্বারা ভাগ করতেন, তাহলে রিমাইন্ডারটা কত হতো আমি জানি না, আমি ধরলাম সেই রিমাইন্ডারটা 8। তো এই প্যাটার্নটা তো আপনারা জানেন অলরেডি। এখন দেখেন তো যে এই অংশটুকুকে যদি আমি সূত্র দ্বারা আগের মতো প্রকাশ করতাম তাহলে কি এভাবে লিখতে পারি কিনা? 56 কিউ প্লাস 29 ইজ ইকুয়াল টু ডি, এভাবে লেখা যায়। তাহলে ডি ইজ ইকুয়াল টু, দেখেন আমি এভাবে লিখতে পারি কিনা, দেখেন এর ভিতরে কিন্তু 7 8 56 আছে, তাহলে 7 ইন্টু 8 এভাবে লিখছি আমার সুবিধার্থে। একটু পরে কিন্তু এটা দ্বারা আমি আমার ক্যালকুলেশন সহজ করে ফেলবো। দেখেন 29 কে আমি চাইলে আমি 24 প্লাস 5 এভাবে লিখতে পারি, 24 প্লাস 5। আচ্ছা দেখেন আমি 8টাকে আগে রাখছি, এটাকে 7 কিউ লিখছি, যোগ 24 এর ভিতরে দেখেন 8 ইন্টু 3 আছে, যোগ 5 আছে। এখন দেখেন আমি এখান থেকে যদি 8 কমন নেই তাহলে আমি 7 কিউ প্লাস 3 লিখতে পারি প্লাস 5। অর্থাৎ আপনি ওই সেম নাম্বারটাকে যদি 8 দ্বারা ভাগ করতেন, ঠিক আছে, তাহলে এই যে এতটুকু ভাগ হওয়ার পরে আপনি এখানে একটা ভাগশেষ পাইতেন 5, ডি ইজ ইকুয়াল টু, অর্থাৎ এটাকে আপনি ডিকোড করেন, ঠিক আছে। ডিকোড করলে ব্যাপারটা কি হবে? এটা হবে আমার হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে আমার ডি, বড় হাতের ডি, এটা হচ্ছে আমার ভাগ রিমাইন্ডার আর, ঠিক আছে। এই অংশটুকু যেটা 8 দ্বারা ভাগ করছেন এটা হচ্ছে আপনার ছোট হাতের ডি, এবং এটা পাচ্ছেন আপনি হচ্ছে আপনার ফলাফলের জায়গা, ঠিক আছে। এখন দেখেন ব্যাপারটা এরকম দাঁড়ালো যে আপনি সেম নাম্বারকে যদি আপনি 8 দ্বারা ভাগ করেন তাহলে আপনি 7 কিউ প্লাস 3 পাইতেন, এবং এখানে আপনার যেটা ভাগফল থাকতো সেটা 5 হতো। এবং দেখেন এখানে অপশনে কিন্তু 5 আছে, অর্থাৎ আপনার এই ক্যালকুলেশনটুকু করে নিতে হবে। আপনি 56 প্লাস 29, 56 কিউ প্লাস 29, এই অংশটা দেখে নার্ভাস হওয়া যাবে না। এই অংশটুকুকে দেখেন খুব সুন্দরভাবে 8 কমন নিয়ে বের করে নেওয়া যায় এবং 5 কিন্তু অবশিষ্ট থাকে, এটাই আমার রিমাইন্ডার। ওকে, নেক্সট ম্যাথে চলে যাই। এটা আইবিএমবিএ 18-19 সালে আসছিল, এবং আপনারা হয়তো জানেন যে সবকিছু ঠিকঠাক থাকলে পেট্রো বাংলার কোশ্চেনের দায়িত্ব আইবিএ পালন করবে আর কি। তো আইবিএর যেগুলো বিগত সালের কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনগুলো যদি আপনারা সলভ করেন তাহলে এই চ্যাপ্টারের উপর আরো ভালো আপনাদের দখল চলে আসবে। আপনারা চাইলে অনেকে আইবিএর কোশ্চেন ব্যাংক কিনতে পারেন বা আইবিএমবিএর যে কোশ্চেন ব্যাংক সেগুলো ফলো করতে পারেন। আমি সেখান থেকে একটা কোশ্চেন নিয়ে আসছি। এখন দেখেন এটা একটা সিম্পল কোশ্চেন, আপনারা যে কেউই পারবেন আশা করি। তারপরেও বিভিন্ন টাইপের ম্যাথ কভার দেওয়ার জন্য আমি এটা রেখেছি এখানে। 3 people are splitting a টাকা of 150, এই 150 টাকা, এটা 3জন ব্যক্তি নিজেদের মধ্যে শেয়ারে বিল পে করবে, এবং বলা হচ্ছে এ পেইস 5 টাকা লেস দেন বি, অর্থাৎ বি যা পে করে তার থেকে এ 5 টাকা কম পে করে, এবং হোয়াইল সি পেইস মোর দ্যান 60। দেখেন এইখানে কথাটা মোর দ্যান 60, দ্যাটস মিন সেটা 61 থেকে শুরু হবে, ঠিক আছে। অর্থাৎ অ্যাট লিস্ট সি যেটা পে করবে, ঠিক আছে, সেটা 61 টাকা হবে। হোয়াট ইজ দ্য মোস্ট এ ক্যান পে? যেহেতু এ হচ্ছে মোস্ট ক্যান পে, তাই আমি ধরে নিচ্ছি যে এ মোস্ট হতে হলে সি কে সর্বনিম্ন পেমেন্ট করতে হবে, এবং সেই সর্বনিম্ন সি এর পেমেন্ট অবশ্যই 61, কারণ সেটা মোর দেন 60। মোর দেন 60 একটা নাম্বারই ধরতে পারি, সেটা হচ্ছে 61। এখন দেখেন এ কে আমি সর্বোচ্চ পেমেন্ট দেওয়ার ব্যবস্থা করে দেব। তার আগে এ আর বি এর মধ্যে একটা সম্পর্ক আছে। এ সবসময় বি এর থেকে কম 5 টাকা কম পে করে, ধরলাম বি পে করে এক্স টাকা, তাহলে দেখেন এ পে করে হচ্ছে এক্স মাইনাস 5 টাকা। এখন এই যে তিনটা পেমেন্ট, এই তিনটার যোগফল ইজ ইকুয়াল টু 150 টাকা। এই তিনটার যোগফল হতে হবে 150 টাকা। আপনি যদি এই তিনটাকে যোগ করেন তাহলে আপনার আসবে হচ্ছে 2x প্লাস 56 ইজ ইকুয়াল টু 150। আপনি যদি এটাকে সলভ করেন আপনার 2x ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে 94 আসবে, এবং x ইজ ইকুয়াল টু 47, সেটা আপনার অপশনে আছে। ওকে, তো এখানে যেটা মাথায় রাখতে হবে যে 61টাকে সর্বনিম্ন ধরবো। এরকম আরো কিছু কনসেপ্ট একটু পরে আপনারা দেখতে পারবেন। 8 নম্বর ম্যাথটাতে চলে আসেন। 8 নম্বর ম্যাথটা আমার কাছে মনে খুবই অসাধারণ একটা ম্যাথ। এই ম্যাথটা প্রথমবার আমি যখন নিজে করি কয়েক বছর আগে, তখন আমাকে অনেক মানে কি বলবো, একটু মনে হতো যে এই ম্যাথগুলো আমি পেরে উঠছি না এরকম মনে হতো, কিন্তু পরবর্তী দেখা গেল খুবই ইন্টারেস্টিং। যাই হোক, দেখেন ইফ এক্স
এন্ড ওয়াই আর ইন্টিজার্স, অর্থাৎ আগের মতো ইন্টিজার আপনারা চিনেন -1 মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে প্লাস ইনফিনিটি, বাট ভগ্নাংশ হওয়া যাবে না। এবং এটা রেঞ্জ বলে দেওয়া আছে, এক্স আর ওয়াই ইন্টিজার হলেও এক্সটা হচ্ছে -9 থেকে বড় কিন্তু 9 থেকে ছোট, এবং ওয়াই যেটা সেটা হচ্ছে 0 থেকে বড় কিন্তু 14 থেকে ছোট। হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট পসিবল ভ্যালু অফ ওয়াই মাইনাস এক্স, অর্থাৎ আপনার ওয়াই মাইনাস এক্স এই জিনিসটা হতে হবে ম্যাক্সিমাম। দেখেন দুইটা জিনিসে হয় এবং এক্স যদি ছোট হয়, এই দুইটার বিয়োগফল এক বড় সংখ্যা থেকে একটা ছোট সংখ্যা যদি আপনি বাদ দেন, তাহলে আপনি একটা বড় ধরনের বিয়োগফল পাবেন। অর্থাৎ এটার পরবর্তী কনসেপ্ট হচ্ছে ওয়াই ম্যাক্স থেকে আমি এক্স মিনিমামটা বিয়োগ দিব। এখন আমি এখানে আসি, দেখেন ওয়াই এর রেঞ্জ কত ছিল, 0 থেকে 14। পরীক্ষার হলে সবাই যেটা খুব ভুলটা করে, হুট করে ওয়াই এর ভ্যালু ওয়াই ইকুয়াল টু 14 ধরে নেয়, কিন্তু দেখেন এখানে কিন্তু ওয়াই ইকুয়াল টু 14 কোথাও লেখা নাই, এখানে কিন্তু লেস দেন আছে। হ্যাঁ, ওয়াই ইকুয়াল টু আপনি 14 ধরতে পারতেন যদি এটা এইভাবে দেওয়া থাকতো, অর্থাৎ লেস দেন ইকুয়াল এরকম চিহ্ন দিয়ে যদি দেওয়া থাকতো, দেন আপনি ওয়াই ইকুয়াল টু 14 ধরতে পারতেন। এখানে কিন্তু দেওয়া নাই, এটা কিন্তু সবাই খেয়াল করে নেবেন। এখন দেখেন ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু আমার এখানে হচ্ছে 14 থেকে, যেহেতু ছোট তাই সেটা 13 হবে। আর এক্স এর মিনিমাম ভ্যালু কত দেখেন, এক্স এর মিনিমাম ভ্যালু হচ্ছে -9 থেকে এক্সটা বড়, যেহেতু বড় তাহলে -8টা আপনি নিতে পারেন, তাহলে এক্স এর মিনিমাম ভ্যালু হচ্ছে -8। অবশ্যই এখানে একটা ব্র্যাকেট দিয়ে নেবেন, তাছাড়া অঙ্ক ভুল হয়ে যাবে, কারণ দেখেন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। ওকে, দ্যাটস মিন 13 প্লাস 8 ইজ ইকুয়াল টু 21, এটা কিন্তু আমার এখানকার ভ্যালু। ওকে, আমি নেক্সট ম্যাথটাতে চলে যাচ্ছি এবার, 9 নম্বর ম্যাথ। এটা কাইন্ড অফ সেম ম্যাথ, বাট কনসেপ্টটা আরেকটু হাই, অর্থাৎ জটিল কিছু না, ভয় পাওয়ার কিছু নাই। এখানে দেখেন এবার কিন্তু লেস দেন ইকুয়াল চিহ্নটা দেওয়া আছে, অর্থাৎ আমার এক্স এর যে রেঞ্জ, আচ্ছা এক্স এর রেঞ্জ বলার আগে আমি আগে মূল কনসেপ্টে আসি। 7 ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই, এই জিনিসটার গ্রেটেস্ট পসিবল ভ্যালু, মানে সর্বোচ্চ কত মান হওয়া সম্ভব, এই জিনিসটার মান আমি নিতে চাচ্ছি ম্যাক্সিমাম। এখন দেখেন একটা ম্যাক্সিমাম ভ্যালু আমি তখনই পাবো যদি আমি আমার হর যত ছোট হবে, আমার ভগ্নাংশের ওভারঅল ভ্যালু তত বড় হবে। এটা মনে হয় সবাই জানে। সাপোজ এরকম আমি বলতে চাচ্ছি, 7 কে যদি আপনি হচ্ছে ধরেন 0.7 দিয়ে ভাগ দেন, এটা কিন্তু 0.7 কিন্তু অনেক ছোট একটা জিনিস, তাহলে সেটার ভ্যালু আসবে 10। কিন্তু আপনি যদি এই 7কে আপনি যদি 7 দ্বারা ভাগ দেন, তাহলে কিন্তু ভ্যালু হবে 1। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ভগ্নাংশ যদি ছোট ধরনের কিছু হয়, আমার ওভারঅল ভগ্নাংশের ভ্যালু কিন্তু বড় হয়। দ্যাটস মিন আমি এটাকে তখনই ম্যাক্সিমাম, এই জিনিসটাকে তখনই ম্যাক্সিমাম বানাতে পারবো যদি আমার হরটা ছোট হয়। এখানে আমার হর এক্স মাইনাস ওয়াই, আমি লব নিয়ে কাজ করছি না, কারণ এটা একটা কনস্ট্যান্ট, 7কে আমি চেঞ্জ করতে পারবো না। আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এবং সেটাকে আমার মিনিমাম বানাতে হবে। তাহলে দেখেন এই জিনিসটাকে যদি আমি মিনিমাম বানাতে চাই, তাহলে আমি এটাকে কিভাবে মিনিমাম বানাতে পারবো? এরকম একটু আগে আমরা যেটা করলাম সেখানে এখানে ম্যাক্সিমাম লেখা ছিল, এবার কিন্তু মিনিমাম। তাহলে দেখেন এক্স এর ভ্যালু যদি মিনিমাম হয় এবং ওয়াই এর ভ্যালু যদি ম্যাক্সিমাম হয়, তাহলে ওভারঅল একটা এই যে পার্থক্যটা বা বিয়োগফলটা, সেটা কিন্তু মিনিমাম আসা সম্ভব। যেমন ধরেন এক্স এর ভ্যালু উপরে কত দেওয়া আছে, 9 থেকে শুরু করে 15 পর্যন্ত দেওয়া আছে, আর ওয়াই এর ভ্যালু কত দেওয়া আছে, 3 থেকে শুরু করে, এখানে কিন্তু লেস দেন ইকুয়াল চিহ্ন আছে, অর্থাৎ আপনি চাইলে এখানে এই 9 এই 3 এই ভ্যালুগুলো পিক করতে পারবেন, কোনো প্রবলেম নাই। এরকম একটা রেঞ্জ দেওয়া আছে। এখন দেখেন, সরি ফর দ্য নোটিফিকেশন, আচ্ছা ওটা এমনিতে চলে যাবে। এখন দেখেন এক্স এর মিনিমাম ভ্যালু আমার কাছে কত আছে, আমার এখানে এক্স এর মিনিমাম ভ্যালু হচ্ছে 9, তাই আমি 9 বসালাম। দেখেন এটা হচ্ছে মিনিমাম ভ্যালু, আর ওয়াই এর ভ্যালুটা ম্যাক্সিমাম হলে আমার জন্য বিয়োগফলটা সব থেকে ছোট আসবে। ওয়াই ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 5, তাই আমি 5 বসালাম, এবং এটার পার্থক্যটা হবে 4। এখানে কিন্তু সেটা অপশনে আছে। ওকে, তাহলে এটা মাথায় রাখবেন যে আমার যেটা ডিনোমিনেটর অর্থাৎ হর, সেটাকে কিন্তু আমার কি হতে হবে, লোয়েস্ট হতে হবে, যদি আপনি এটার একটা ম্যাক্সিমাম ওভারঅল ভগ্নাংশটার একটা ম্যাক্সিমাম ভ্যালু পেতে চান। আমরা নেক্সট ম্যাথটাতে চলে যাই, 10 নম্বর ম্যাথ। এটা একটা সিম্পল ম্যাথ, x প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 9, বোথ ওয়াই অ্যান্ড জেড আর পজিটিভ ইন্টিজার্স গ্রেটার দ্যান 0। এই লাইনটাকে ক্লিয়ার করার জন্য এই ম্যাথটা আমি দিয়েছি। ওয়াই অ্যান্ড জেড আর পজিটিভ ইন্টিজার্স গ্রেটার দ্যান 0। এখন বলা হচ্ছে দেন দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ এক্স ক্যান বি। তো যেহেতু এরা ইন্টিজার এবং 0 থেকে বড়, তাই ওয়াই ইজ ইকুয়াল টু 1 হতে পারে, জেড ইজ ইকুয়াল টু 1 হতে পারে। তাহলে দেখেন আপনি এক্স প্লাস 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 9 লিখতে পারবেন, এবং এক্স ইজ ইকুয়াল টু 7 লিখতে পারবেন। প্রবলেমটা কোথায় হয়,
যারা অনেক সময় পরীক্ষার হলে দেখবেন অনেক রকম কনফিউশন আছে, হুট করে আপনার মনে হতে পারে যে y ইজ ইকুয়াল টু 1 হয়েছে, z মনে হয় 2 ধরতে হবে, এরকম কিছু আপনার মাথায় আসতে পারে, বাট এটা কিন্তু রং হয়ে যাবে। এখানে কিন্তু কোথাও বলা নাই যে y আর z ইকুয়াল হওয়া যাবে না, এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, y z ইকুয়াল হওয়া যাবে না, এটা কিন্তু কোথাও বলা নাই। দ্যাটস ওয়াই আপনি দুইটাকে 1 ধরতে পারেন। জাস্ট এইটুকু বলার জন্য এই ম্যাথটা আমি এখানে রেখেছি, বাকিটুকু অ্যান্সার হয়ে গেছে। এই ম্যাথটা খুবই সুন্দর একটা ম্যাথ, 11 নম্বর। আপনারা এই এই জাতীয় ম্যাথগুলো নাম্বার সিস্টেমের মধ্যে পাবেন। ঠিক আছে, what is the largest integer n such that 1 divided by 2 to the power n is greater than 0.01? এখন এই জাতীয় ম্যাথ দেখার পরে স্বাভাবিকভাবেই হুট করে মাথা কাজ করে না, এটাকে কিভাবে সলভ করবো, n এর ভ্যালু কিভাবে নিয়ে আসবো। তার উপর এখানে ইকুয়াল চিহ্ন নাই, এখানে হচ্ছে অসমতার ম্যাথ। দেখেন খুব সহজে এটাকে সলভ করা যাবে। এই লাইন থেকে শুরু করছি। দেখেন আমি চাইলে নেক্সট লাইনটা এভাবে লিখতে পারি। আচ্ছা, এটা নিশ্চয়ই জানেন যে 0.01 এই জাতীয় জিনিসকে আমরা 1 ডিভাইডেড বাই 100 এভাবে লিখতে পারি। ওকে, কারো যদি এই জাতীয় জিনিস বুঝতে প্রবলেম হয় জানাতে পারেন, সেটাকে ক্লিয়ার করে দেবো। আচ্ছা, পরের লাইনে দেখেন আমি একে বিপরীতকরণ করব। বিপরীতকরণ করলে আমরা 2 টু দি পাওয়ার n ইজ লেস দেন 100 লিখতে পারি। অর্থাৎ n কিন্তু এখনো আপনার সূচকের পর্যায়ে আছে, সেখানেই থাকবে। আমি 2 এর উপর n এমন ভাবে বসাবো যাতে ওভারঅল ভ্যালুটা 100 নিচে থাকে। এখন দেখেন 2 টু দি পাওয়ার 1 যদি করতেন সেটার ভ্যালু কিন্তু 2 আসতো, 2 স্কয়ার যদি করতেন 4 আসতো, 2 কিউব যদি করতেন সেটা কিন্তু 8 আসতো, 2 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 16 আসতো, 2 টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 32 আসতো, 2 টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু দেখেন 64 আসতো। কিন্তু আপনি যদি 2 টু দি পাওয়ার 7 বসান সেটার ভ্যালু হয়ে যাবে 128। কিন্তু দেখেন আমি একটু আগে যে শর্তটা এখানে বের করেছি, এই শর্তটা ডাইরেক্ট দেওয়া থাকলে তো আপনাদের সহজই হতো, কিন্তু শর্তটা একটু ঘুরায় দেওয়া আছে, সেই শর্তটা আমি একটু সহজীকরণ করলাম। তাহলে দেখেন 2 টু দি পাওয়ার n এর ভ্যালু 100 নিচে থাকতে হবে। তাহলে কি 2 টু দি পাওয়ার 7 ইকুয়াল টু যে 128, এটা কি কোনোভাবে 100 থেকে ছোট নাকি বড়? না, 100 থেকে ছোট না, তাই আমি এটাকে কেটে দিলাম। অর্থাৎ n এর সব থেকে বড় যে মানটা অ্যাকসেপ্টেবল এই শর্তের জন্য সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু 64। দ্যাট ইজ ওয়াই আমি বি অপশনটা সিলেক্ট করলাম। আমি আমার নেক্সট ম্যাথে চলে যাচ্ছি। দেখেন এ নাম্বার ডিভাইডেড বাই 6 leaves a remainder 3. When the square of the number is divided by 6, the remainder is, এই জাতীয় ম্যাথগুলো আসার পরে হুট করে আমাদের অনেক সময় মাথা কাজ করে না। আমি বিভিন্ন ধরনের ম্যাথ আপনাদের জন্য সিলেক্ট করার চেষ্টা করেছি, যেন এই ম্যাথগুলো করার পরে আপনারা নিজেরা যখন ম্যাথ করবেন তখন এটার সাথে কিছুটা রিলেট করতে পারেন। এই জাতীয় ম্যাথ আপনারা একটা করা হয়েছে বা একটা ক্লাসে দেখেছি, আশা করি আপনাদের উপকার হবে। এ নাম্বার ডিভাইডেড বাই 6, ওকে, আমি জানি না নাম্বারটা কত, দেন আমরা ওই ডি ধরে ফেললাম আগের মতো, এবং এটাকে আমরা 6 দ্বারা ভাগ করছি। 6 দ্বারা ভাগ করলে এখানে আমার কোশেন্ট অর্থাৎ ভাগফল, এবং এখানে যেটা রিমাইন্ডার সেটা হচ্ছে 3। আচ্ছা, যেহেতু আমি কোশেন্ট জানি না তাই এখানে কিউ লিখলাম, যেহেতু কতকে এ নাম্বার সেই নাম্বারটাকে আমি ডি ধরলাম। এখন দেখেন আমি ইকুয়েশন যদি ফর্ম করি তাহলে আগের মতো ডি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি যে 6q প্লাস 3। এটা আপনাদেরকে আমি সেকেন্ড ম্যাথটাতে দেখিয়েছি কিভাবে এভাবে লেখা যায়। ওকে, এখন দেখেন এটাকে আমি বলছে যে এটাকে আপনি যদি স্কোয়ার করেন তাহলে রিমাইন্ডার কি হবে। ওকে, আপনি দুই পক্ষে স্কোয়ার করেন, ডি স্কোয়ার করেন, এটাকে আপনি 6q প্লাস 3 এটাকেও স্কোয়ার করেন, তাহলে দেখেন এটাকে আপনি নেক্সট লিখতে পারেন 36q স্কোয়ার প্লাস 36q প্লাস 9 লিখতে পারেন। এখন এই জিনিসটাকে আপনাকে বলা হচ্ছে যে আপনি যদি স্কোয়ার নাম্বারটাকে 6 দ্বারা ভাগ করেন তাহলে কি হবে। তাহলে আপনাকে এমন ভাবে এটাকে নিয়ে আসতে হবে যাতে 6 একটা গুণনীয়ক অবস্থায় থাকে। দেখেন আমি চাইলে এটাকে 6 কমন নিতে পারি, এখান থেকে 6 যদি কমন নিই তাহলে 6q স্কোয়ার লিখতে পারি, দেন আমি 6q লিখতে পারি, দেন এখানে যে 9 আছে 9কে চাইলে কিন্তু 6 প্লাস 3 আকারে লেখা যায়। ঠিক আছে, আচ্ছা আমি আরেকটা লাইন করি, 6 প্লাস 3 লিখলাম আর এখানে আমি ব্র্যাকেটটা আপাতত ক্লোজ করলাম। ওকে, এখন দেখেন এই পাশে কিন্তু আরেকটা 6 আছে যেটা আমি চাইলে এ ধরে নিতে পারবো। 6 যদি আরেকবার একটা এক্সট্রা করি, আরেকটা কমপ্লিট করা যেত, তাহলে 6q প্লাস এই 6টা সহ নিলাম এবার, তাহলে 1 হবে প্লাস 3। এখন দেখেন এতটুকুর ভিতরে এই অংশটুকু হচ্ছে আমার কার কাজ করছে, ফলের কাজ করছে, কিউ এর কাজ করছে। ঠিক আছে, আচ্ছা 6 দ্বারা আপনি ভাগ করছেন অর্থাৎ এটা হচ্ছে আপনার ডি এর কাজ করছে, এবং এটা হচ্ছে আপনার রিমাইন্ডার আর এর কাজ করছে। এখন দেখেন তো যে আমি যদি উপরের ফর্ম ফেলি, 6 দ্বারা যদি আপনি একটা আননোন নাম্বারকে ভাগ করেন তাহলে আপনার কোশেন্ট হচ্ছে 6q স্কোয়ার প্লাস 6q প্লাস 1, এবং আপনার ভাগফল হচ্ছে 3, এরকম পাইতেন আপনি। এইটাই হচ্ছে সেই 3। তার মানে আপনি যদি এই নাম্বারটাকে, আমি প্রথমে যে ডি ইজ ইকুয়াল টু 6q প্লাস 3 ধরে নিয়েছিলাম কোশ্চিন পড়ার পরে,
সেটাকে যদি স্কোয়ার করি এরকম কিছু একটা পাবো। সেটাকে ক্যালকুলেশন করার পরে দেখেন 2 লাইন পরে এমন কিছু একটা বানাইলাম যেখান থেকে খুব সুন্দরভাবে 6টাকে গুণ অবস্থায় বের করে নিয়ে আসা যায়। আর গুণ অবস্থায় আছে মানে সেটাকে 6 দ্বারা ভাগ করা যাবে। 6 দ্বারা এতটুকু তো ভাগ হচ্ছে, বাট 3 তো ভাগ হচ্ছে, তার মানে 3 হচ্ছে আমার ভাগশেষ, রিমাইন্ডার। তো এটার অ্যান্সার হবে হচ্ছে 3। এবার 13 নম্বর ম্যাথটা দেখেন, which of the following numbers will completely divide 3 to the power 25 plus 3 to the power 26? বাকিটুকু আমি আর পড়ছি না। এখন এই ম্যাথটা দেখেন, এখানে আপনি যদি এই ম্যাথটা আগে না দেখে থাকেন আপনার কাছে মনে হবে যে এটা কিভাবে করা সম্ভব, বা আমি কিভাবে বুঝবো যে এই নাম্বারগুলোর মধ্যে কোন নাম্বারটা এই সংখ্যাটাকে বিভক্ত করবে। এটা কিন্তু আপনাকে ক্যালকুলেশন করে খুব সহজে বের করে নিতে পারবেন। দেখেন, আপনি চাইলে এই কোশ্চেন থেকে এখানে 3 to the power 25 কে কমন নিতে পারেন। কমন নিলে প্রথমটা 1 হবে, পরেরটা দেখেন 3 to the power 1 হবে, তারপরেরটা দেখেন 3 স্কোয়ার হবে, তারপরেরটা দেখেন 3 কিউব হবে। আশা করি মোটামুটি সবাই সূচক সম্পর্কে ধারণা রাখেন। এটা খুব প্রবলেম হওয়ার কথা না, এটা কিভাবে আসলো। আমি জাস্ট কমন নিয়ে নিলাম। কমন নেওয়ার পরে 3 to the power 5 তার জায়গা মতোই থাক, ভিতরে যেটা আছে সেগুলোকে আমি একটু যোগ করার ব্যবস্থা করি। 1 প্লাস 3 প্লাস 9 প্লাস 27। দেখেন ভিতরে যেটুক জিনিস আছে সেটা যোগফল হচ্ছে 40। 3 into 10 to the power 20, সরি 3 to the power 25 into 40, এই জিনিসটা আপনারা পাচ্ছেন। এখন দেখেন তো, আমার তো অপশনে কোথাও 40 নাই, তাহলে আমি কিভাবে বলতে পারবো কি দ্বারা বিভাজ্য? আমি চাইলে এটাকে কিন্তু বানিয়ে নিতে পারবো। কিভাবে? 3 to the power 24 লিখলাম, ইন্টু 3 লিখলাম, কোনো সমস্যা? আমি যদি 3 to the power 25 কে এভাবে লিখি, আশা করি কারো কোনো প্রবলেম নাই। ইন্টু আমি চাইলে 40 কে 4 into 10 লিখতে পারি। এখন দেখেন এটাকে আমি একটু নতুন ভাবে সাজায় লিখবো। কিভাবে? 3 to the power 24 ইন্টু আমি 4 কে আলাদা নিলাম এবং 3 into 10 এইটাকে গুণ করে 30 বসালাম। অর্থাৎ এতটুকুর সাথে দেখেন 30 কিন্তু গুণ অবস্থায় আছে, আর গুণ অবস্থায় আছে মানে সেটাকে আপনি 30 দ্বারা ভাগ করতে পারবেন, এবং অপশনে কিন্তু 30 আছে। আমি কিন্তু ঘুরায় 30 ঠিকই নিয়ে চলে এসেছি। তাহলে এই ম্যাথটা কিন্তু কোনো কঠিন ম্যাথ ছিল না। হয়তো একটু দৃষ্টিভঙ্গি চেঞ্জ করলে ম্যাথগুলো খুব সহজেই করে ফেলা যাইতে পারে। কিন্তু বাস্তবতা হচ্ছে পরীক্ষার হলে আসলে এত সময় থাকে যেগুলো অনেক সময় আগে থেকে না করে গেলে আপনি চিন্তাও করতে পারবেন না যেভাবে করা যেতে পারতো। এবারে দেখেন নেক্সট ম্যাথটাতে চলে আসি। When a positive integer x is divided by a positive integer y, the remainder is 9. দেখেন, if x by y is equal to 96.12, then what is the value of y? ওকে, এই ম্যাথটা ওই আগের মতোই আমরা একই প্যাটার্নে করার চেষ্টা করি। y দ্বারা যদি আপনি x কে ভাগ দেন তাহলে আপনার ওভারঅল অ্যান্সার হচ্ছে 96.12, এবং এই ক্ষেত্রে আপনার যে রিমাইন্ডার সেটা হচ্ছে 9 থাকবে। এখন দেখেন, আপনি যখন এখান থেকে কি আমি এভাবে বলতে পারি যে আমি যদি শুধু 9 অংশটুকুকে, আচ্ছা এই যে 0.12 এটা কেন লিখেছি? এইটা তখনই লিখেছি আমি নিশ্চয়ই y, আমার জানি না সংখ্যাটা কি ছিল, y দ্বারা আমি নিশ্চয়ই 9 কে ভাগ দিয়েছিলাম, এবং ভাগ দেওয়ার পরেই তো দশমিক নিয়ে এসে আমি 0.12 লিখেছি। তাহলে কি আমি লিখতে পারি যে 9 কে যদি আমি y দিয়ে ভাগ দিই তাহলে আমি 0.12 পেয়েছিলাম। দেখেন এখান থেকে আপনি y এর ভ্যালুটা বের করে নিতে পারবেন। y is equal to 9 divided by 0.12 লিখতে পারবেন। এবং এখান থেকে আপনি এই জাতীয় ম্যাথগুলো করার সময় অনেকেরই মনে হয় দশমিক নিচে দেখলে একটু নার্ভাসনেস কাজ করে, যেটাকে কিভাবে আমি এখন দ্রুত সলভ করব। ভয়ের কিছু নাই, এটাকে 9 ডিভাইডেড বাই, দেখেন নিচে আপনি 12 লিখে উপরে 100 দ্বারা গুণ দিতে পারবেন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে 0.12 ইজ ইকুয়াল টু আপনি যে কোনো সময় 12 ডিভাইডেড বাই 100 লিখতে পারবেন, কিন্তু যেহেতু এটা হরে আছে তাই সেটা উল্টায় গেল, 100 উপরে চলে গেল। এখন এটা আপনি আলটিমেটলি আপনার কাছে আছে কত? 900/12। আপনি 900/12 করার পরে আপনি এটা ভাগফল মানে ভাগ করবেন যেভাবে বাচ্চারা ভাগ করে সেভাবে ভাগ করতে পারেন, কারণ এইরকম ভাগ আপনি পরীক্ষার হলে ক্যালকুলেটর যেহেতু পাচ্ছেন না, তাহলে এই যে স্বাভাবিকভাবে 900/12 এইভাবে যেটা ভাগ করে ভাগ করবেন। ভাগ করলে আপনি কিন্তু এখানে 75 পাবেন, যেটা কিন্তু আমার অপশনে আছে। আমি আমার নেক্সট ম্যাথটাতে চলে যাচ্ছি, আমাদের সময় কমে আসছে, যদি আমি আমার হাফ ম্যাথের মতো করে ফেলেছি, আর যতটুকুলো ম্যাথ করলাম ঠিক তত পরিমাণই ম্যাথ আছে। ঠিক আছে, আমাদের ক্লাসটা আরো 40-45 মিনিট মতো যাবে, তারপরে দ্রুত করার চেষ্টা করবো। দেখেন 15 নম্বর ম্যাথটা দেখেন এবার। x and y আর টু ইন্টিজার্স, এবং x যেটা এখানে কিন্তু রেঞ্জ এভাবে দেওয়া আছে অসমতা, অর্থাৎ যারা অসমতার ম্যাথ পারেন তাদের জন্য এই ম্যাথটা প্রবলেম হওয়ার কথা না, কারণ এই ম্যাথটা আগের মতোই সেম ম্যাথ। তো আমার মনে হয় এই ম্যাথটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এই স্লাইডটা ক্লাসের পরে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন। আমি যে অবস্থায় ম্যাথ করে রাখছি এই অবস্থাতেই পাবেন, এটা আপনারা নিজেরা ট্রাই করবেন, আর যদি কোনো প্রবলেম হয় ইনশাআল্লাহ আমি আছি। ভালো কথা, এই জাতীয় ম্যাথ কিন্তু আপনারা সব নেটেই পাবেন। অনেকে জিজ্ঞেস করেন যে কোন বই ফলো করব। আমি যখন এই ম্যাথগুলো শুরু করি আমি নিজেও একসময় আগারওয়ালের ম্যাথ, ব্যাংক ম্যাথ,
খাইরুস, ব্যাংক ম্যাথ এই জাতীয় বইগুলো ফলো করতাম, কিন্তু পরবর্তীতে এত মোটা মোটা বই দেখে কিন্তু কভার করতে পারতাম না। দেন আমি নর্মালি ওয়েবসাইট, ইন্ডিয়ান বিভিন্ন ওয়েবসাইট, জিম্যাট ক্লাবের বিভিন্ন ম্যাথ করা শুরু করি, এবং পরবর্তীতে দেখা যায় যে আমার এই জাতীয় ম্যাথগুলো এখন সহজ লাগছে। তো আপনারাও অনেকেই যারা বই নেয়, যাদের কাছে রিসোর্স নাই, আপনারা চাইলে ইন্ডিয়ান ওয়েবসাইট গুলো ফলো করতে পারেন। ইন্ডিয়ান ওয়েবসাইটে আপনি র্যান্ডম একটা চ্যাপ্টারে ঢুকবেন, একটা নাম্বার সিস্টেমে ঢুকতে পারেন, ফ্র্যাকশনে ঢুকতে পারেন। এখানে যে ম্যাথগুলো আছে আপনি আপনার মতন ম্যাথগুলো করবেন, দেখবেন যে মোটামুটি ভাবে বাসায় এসে যদি আপনি কোশ্চেন সার্চ দেন, দেখবেন এটা কোনো না কোনো ইন্ডিয়ান ওয়েবসাইট থেকেই দেওয়া। তো আপনারা ইন্ডিয়ান ওয়েবসাইট গুলো ফলো করতে পারেন ম্যাথের জন্য, এটা কিন্তু খুবই খুবই ফলপ্রসূ হবে। এরপর 16 নম্বর ম্যাথটা দেখেন, বলা হচ্ছে যে এক্স ইজ এ পজিটিভ ইন্টিজার। পজিটিভ ইন্টিজার আপনারা সবাই চেনেন আশা করি। এখন দেখেন ওয়াই, ওয়াই এমন একটা সংখ্যা যেটা হচ্ছে এই দুইটার গুণফল এবং এই দুইটার গুণফলের পার্থক্য। হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু। এখন আপনি যদি আগে অপশনগুলো দেখেন, তাহলে আপনার মনে হবে যে এই ম্যাথ আমি কিভাবে সলভ করবো, কিভাবে বলা সম্ভব। কিন্তু দেখেন খুব সুন্দর একটা ক্লু ছিল এই কোশ্চেনে। খেয়াল করে দেখেন, x minus 1 into x minus 2 এবং x minus 3 into x minus 4। খেয়াল করে দেখেন তো, এই দুটো অবশ্যই দুইটা পাশাপাশি সংখ্যা না। আপনি র্যান্ডম x is equal to 7 ধরে নেন সাপোজ, তো x is equal to যদি 7 ধরেন আপনি, তাহলে x minus 1 is equal to 6, আর x minus 2 is equal to আপনি লিখতে পারেন 5, তাহলে সেটা কত হবে, 30 হবে। সেটা একটা জোড় সংখ্যা। আপনি সেম এটার জন্য করেন, তাহলে x minus 3 যেটা সেটাকে আপনি করবেন 4 ইনটু, দেখেন x minus 4 যদি করেন তাহলে আপনি 3 লিখতে পারবেন, সেটা হবে 12। অর্থাৎ যখনই x minus 1 x minus 2 এটা জিনিস আছে, বা চাইলে এটা এভাবেও দিতে পারতো x plus 1 x plus 2। এটা অবশ্যই পাশাপাশি দুইটা সংখ্যা। পাশাপাশি যদি দুইটা সংখ্যার গুণ করা হয়, আমরা জানি সব সময় জোড় হয়। তার মানে এই অংশটুকু আমার একটা জোড় সংখ্যা, এই অংশটুকু আমার একটা জোড় সংখ্যা। তাহলে কেসটা হচ্ছে কি, ইভেন মাইনাস ইভেন, এবং দুইটা জোড় সংখ্যার বিয়োগফল অবশ্যই একটা জোড় সংখ্যা হবে। দ্যাটস ওয়াই এটার অ্যান্সার হবে কি ডি। খুবই ছোট্ট একটা অঙ্ক, কিন্তু তাকালে অ্যান্সার বলে দেওয়া যায়। এই অঙ্কটা করার জন্য কিন্তু আমার কোনো খাটাখাটির দরকার ছিল না, তারপরে কনসেপ্ট দেওয়ার চেষ্টা করলাম। এগুলো অঙ্কতে আপনারা সময় বাঁচাবেন, অঙ্কর দিক তাকায় অ্যান্সার বলে দিবেন, সময় বাঁচাবেন। এবার চলে আসি আমরা ফ্র্যাকশন। আমাদের নাম্বার সিস্টেমে আমি 16টা ম্যাথ রেখেছিলাম, বিভিন্ন জোন কভার করার চেষ্টা করেছি। তবে এই 16টা ম্যাথকে বেস করে আপনাদের নিজেদের প্রচুর প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আমি যে ম্যাথগুলো দিয়েছি আপনাদের হয়তোবা এমন অনেকে থাকতে পারেন যারা ম্যাথগুলো আরো সহজে চিন্তা করতে পারেন, কারো কারো ক্ষেত্রে ম্যাথ অনেক কঠিন লাগে, তাদেরকে এই জাতীয় ম্যাথগুলো প্র্যাকটিস করতে হবে। আর যারা ভালো পারেন ম্যাথ, তারা হয়তোবা আমি যে প্যাটার্নে করালাম সেই রকম একটা প্যাটার্ন আপনার মাথায় হয়তো নতুন ভাবে আশা করি গাঁথলো, আপনাদের সবার উপকার হবে আশা করি। দেখেন ফ্র্যাকশনের ম্যাথে চলে আসি, সময় কমে আসছে আমাদের। কিছু জিনিস এখানে মনে রাখতে হবে সবসময়। যেমন আপনি যদি কোনো একটা নাম্বারকে স্কোয়ার করেন, অর্থাৎ দশমিক, 0 থেকে 1-এর ভিতর, মানে সেটা একটা দশমিক সংখ্যা। সাপোজ হচ্ছে 0.1, 0.1কে যদি আপনি স্কোয়ার করেন, তাহলে সেটা 0.01 হবে, অর্থাৎ সেটা আরো ছোট হয়ে যাবে। এটাই বলা হচ্ছে যে স্কোয়ারিং এনি নাম্বার বিটুইন 0 to 1 মাস্ট বি স্মলার ইন রেজাল্ট। অর্থাৎ দশমিক কোন সংখ্যাকে আপনি যদি স্কোয়ার করেন সেটা আরো ছোট হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন দেখেন আমি যেটা কোশ্চেনে দেখলাম যে বাপেক্স এই জাতীয় ম্যাথগুলা দিতে পছন্দ করছে, ফ্র্যাকশনের ম্যাথগুলা। তাই আমি আপনার এখানে ফ্র্যাকশনের বেশ কয়েকটা ম্যাথ রেখেছি। তো প্রথমে দেখেন আমি এই ম্যাথটা নিচ্ছি। এখন এই ম্যাথের সব থেকে বড় প্রবলেম হচ্ছে যে এইরকম ক্যালকুলেশন আমি পরীক্ষার হলে কিভাবে করব। এই জাতীয় ক্যালকুলেশন দেখেন আপনার ক্লোজেস্ট টু দেওয়াই আছে, অর্থাৎ কাছাকাছি কোনটা। যেহেতু কাছাকাছি, তাই আমিও এই ভগ্নাংশগুলোকে আমি খুব কাছাকাছি নেওয়ার চেষ্টা করছি। আগে একটু লিখে ফেলি, অ্যাকচুয়ালি এখানে আছে এটা কি, 6.01 আছে ইন্টু 501 আছে, নিচে ভাগ দিচ্ছি আমি 25.05 ইন্টু 19.97 দ্বারা। যেহেতু ক্লোজেস্ট টু, তাই আমি যদি এগুলো কাছাকাছি মান নেই, খুব বেশি প্রবলেম হবে না। আমি এটাকে 6 ধরে নিলাম, 501কে আমি 500 ধরে নিলাম। আচ্ছা, 25.05কে আমি 25 ধরে নিলাম, এবং এটাকে আমি মোটামুটি 20 ধরে নিলাম। দেখেন এখন কিন্তু ম্যাথটা সহজ হয়ে গেছে। আপনি এটাকে যদি কাটাকাটি করেন, তাহলে কাটাকাটি করলে কি পাবেন দেখেন, এটাকে হচ্ছে, হ্যাঁ, এটা 25 × 20 গুণ করলে কিন্তু 500 হয়। এই দুইটা দিয়ে আপনি ডাইরেক্ট 500কে কেটে ফেলেন, অ্যান্সার থেকে 6, এবং এটা কিন্তু আছে। তো এই জাতীয় ম্যাথগুলো এভাবে কিন্তু আপনাকে এই ম্যাথগুলোতে সময় বাঁচাইতে হবে। এই ম্যাথগুলোতে আপনি সময় বাঁচাতে পারলে, যেগুলো ওই যে কাজ রিলেটেড কিছু ম্যাথ থাকে, ওই ম্যাথগুলোতে আপনি সময় দিতে পারবেন এক্সট্রা টাইম। আচ্ছা, এরপর চলে যায়, দেখেন এটা বিবিএ 94 একটা ম্যাথ ছিল। এই জাতীয় ম্যাথগুলো আসলে স্বাভাবিকভাবে মনে হয় যে এত বড় গুণ কিভাবে করবো না করবো, এগুলো কিন্তু খুব সহজেই এই জাতীয় গুণগুলো করতে পারবেন। আমি আমার প্যাটার্নটা আপনাকে দেখাই কিভাবে আমি পরীক্ষা হলে কিভাবে সলভ করতাম। ঠিক আছে, যদি আমি 0.03 দেখি, আমি ইজিলি বলতে পারি এটা হচ্ছে অ্যাকচুয়ালি 3/100। আমি 0.004 এটাকে বলতে পারি 4/, আচ্ছা এটা হয়তো সবাই জানেন যে দশমিকের পরে জয়টা সংখ্যা থাকবে, একের পরে জিরো দিতে হবে। ঠিক আছে, যদি না জানেন এটা আমি একটু নলেজে দিয়ে দিলাম। এরপরে দেখেন
1.003 আছে, আপনি চাইলে এটাকে লিখতে পারেন এইভাবে 1003 লেখে 1000 দ্বারা ভাগ, কারণ দশমিকের পরে এখানে 3টা ডিজিট ছিল, তাই আমি একের পরে 3টা ডিজিট দিলাম। ওকে, এখন আমার অ্যাকচুয়ালি এই 3টা যদি গুণ দেই তাহলে কেসটা কিরকম, 3/100 ইন্টু 4 ডিভাইডেড বাই 10,000 ইন্টু 1000, সরি এটা 3 হবে, 3 ডিভাইডেড বাই 1000 এটা। আচ্ছা, এখন উপরে দেখেন 3 ইন্টু 12, সরি 3 ইন্টু 4 গুণ করলে হয় 12, 12-র সাথে আপনি 1003 গুণ দিবেন, এটাকে আপনি গুণ দিতে পারেন 1003 নিচে 12। গুণটাও কিন্তু অনেক শর্টকাটে করা যায়, আপনি ইন্ডিভিজুয়ালি একটা একটা করে গুণ না দিয়ে ডাইরেক্ট 2 দিয়ে 1003 কে গুণ করেন, সেটা 2006 হবে। ঠিক আছে, এভাবে ডাইরেক্ট মুখে মুখে গুণ করেন। এরপর এখানে একটা নিয়ম মাফিক 0 বসান, এবার 1 দিয়ে এই 1 দিয়ে আপনি 1003 কে গুণ করে ফেলেন, এগেইন 1003 হবে। আমি কিন্তু সিঙ্গেল ডিজিট গুণ করতে যাই নাই। ঠিক আছে, আপনি এইভাবে সবগুলা বসাই দেন, সবগুলা বসাই দেওয়ার পর আপনার যে রেজাল্টটা আসলো এবং সেই রেজাল্ট আপনি উপরে লবে বসাই ফেলেন এবং দেখেন আপনার নিচে কি হবে। এক লিখে টোটাল কয়টা জিরো আছে দেখেন, 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9। তার মানে এখানে যেহেতু একের পরে 9টা জিরো আছে, তাহলে আমার অ্যান্সার হবে দশমিকের পরে টোটাল 9টা ডিজিট থাকতে হবে, অর্থাৎ 0 পয়েন্ট। এখানে আমি দেখতে পাচ্ছি আমার 5টা ডিজিট আছে, তার মানে আমার আরো যদি 4টা জিরো তার আগে নেই তাহলে 12036 বসাতে পারবো। বোঝানোর সাথে অনেক কথা বললাম, কিন্তু যখন পরীক্ষার হলে এগুলো আসে তখন কিন্তু অনেক দ্রুত হয়ে যায়। ফ্র্যাকশনের এই ম্যাথটা দেখেন, এই ম্যাথটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ফ্র্যাকশন ইজ দ্য লার্জেস্ট, এই ভগ্নাংশগুলোর মধ্যে কোনটা লার্জেস্ট। তো এটা আমার খুব ফেভারিট একটা টপিক, এবং এই জাতীয় ম্যাথ আমি কখনোই পরীক্ষা হলে বলতে গেলে ক্যালকুলেশন করি না, ছোটখাটো ক্যালকুলেশন করি। মোটামুটি ভাবে আমি তাকালেই বলতে পারি যে এই দুইটার মধ্যে কোনটা বড় কোনটা ছোট। যেমন সাপোজ আমি যদি সি আর ডি নেই, তা আমি দেখে বলতে পারবো যে এটার মধ্যে ডি বড়, আর আমি যদি এ আর বি নেই, আমি দেখেই বলতে পারবো এটার মধ্যে এ বড়। এখন এই জিনিসটা আপনাদেরকে একটু দেখাই। আপনারা জানেন মূল কনসেপ্ট হচ্ছে যে দুইটা ভগ্নাংশকে সমহর বিশিষ্ট করতে হবে। সমহর বিশিষ্ট করলে সেটাকে বলা যাবে কোনটা বড় কোনটা ছোট। যেমন ধরেন 5/7 একটা নিলাম আর 9/11 একটা নিলাম, এই দুটাকে যদি আপনি সমহর বিশিষ্ট বানাতে চান তাহলে এই 7 এবং 11 লসাগু বানাবেন এবং সেই দুটাকে সমহর বিশিষ্ট বানাবেন। 7 এবং 11 লসাগু কিন্তু 77, মানে যেহেতু এই দুইটা প্রাইম নাম্বার, তাই সাপোজ এটাকে আমি নিচে 77 বানাই ফেললাম, তার মানে নিশ্চয়ই আমি হরে 11 দ্বারা গুণ করেছি, তাহলে উপরে আপনি 11 দ্বারা গুণ করতে বাধ্য, তাহলে উপরে হবে 55। আর এই সাইডেও আমি যেহেতু সমহর বানাবো তাই 77ই লিখতে বাধ্য, তার মানে আপনি 11কে নিশ্চয়ই 7 দ্বারা গুণ করেছেন। আচ্ছা, এটাও লিখে দিচ্ছি, এখানে আপনি 11 দ্বারা গুণ করেছেন, এখানে 7, আর এই সাইডে হচ্ছে 7 দ্বারা গুণ করেছেন। যেহেতু আপনি হরে 7 দ্বারা গুণ করলেন, আপনি কিন্তু লবেও 7 দ্বারা গুণ করতে বাধ্য, তার মানে উপরে হবে 63। দেখেন এত কথা বললাম, পরীক্ষার হলে এগুলো আমি কিছুই করি না, আপনাদেরকে করতে বলছি না। তার মানে দেখেন স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে এখানে 63/77 এটা হচ্ছে আমার বড় ভগ্নাংশ। তো পরীক্ষার হলে আমি এটা দেখে কিভাবে বুঝবো? আপনি অনেক জায়গায় এরকম শর্টকাট পাবেন যে 5/7 আর 9/11, এই জাতীয় পরীক্ষা বিভিন্ন বইতে যে কনসেপ্ট দেওয়া আছে, আপনি এরকম আর গুণন করবেন 7 নং 63 আর 11 ইন্টু 5 55, এরকমও কনসেপ্ট পাবেন। ঠিক আছে, তো ঘুরে কিন্তু এই জিনিসটাই আসলো। একটু আগে যেটা আমি সমহর বিশিষ্ট বানালাম, আর গুণন করলেও কিন্তু সেম জিনিসটাই আসে। আর গুণন করে তীর চিহ্ন উপরে বসাবেন, অবশ্যই নিচে বসায়েন না। এনিওয়ে, তাহলে এটা কত আসলো 63, এটা হলো 55, তাহলে বড় কোনটা 63। তাই এভাবেও করা যায়। এখন আমি যদি দেখে বলতে চাই যে আমার এত সময় নাই, আমি এরকম অন্তত একটা করে এলিমিনেট করতে চাই, কিভাবে করতে পারি? দেখেন 5/7 এবং হচ্ছে 9/11, ঠিক আছে, এই দুইটার মধ্যে যদি দেখেন যে পার্থক্যটা সমান, অর্থাৎ 5 এবং 7-এর পার্থক্য 2, 11 এবং 9-এর পার্থক্য 2। ওকে, এরকম ক্ষেত্রে যে ভগ্নাংশটার মান যে ভগ্নাংশটা একটু বড় সংখ্যা বিশিষ্ট সেটাই হবে বড় ভগ্নাংশ। যেমন আপনাকে বলি 1/3, আপনি এটার ভ্যালু জানেন, আর সাপোজ আমি নিলাম 99/101। এখন আপনারা নিজেরাই বলেন তো যে 1/3 এই জিনিসটা 0.33 এর ভ্যালু দেয়, এবং 9 এটাও কিন্তু পার্থক্য সেম, কিন্তু এটা দেখলে কিন্তু আপনি বুঝতে পারছেন যে 9/101 এটা কিন্তু কাইন্ড অফ 1 এর সমতুল্য, এটা কিন্তু কাইন্ড অফ 1 এর সমতুল্য। তার মানে দুইটারই লব হরের পার্থক্য ছিল 2, কিন্তু তারপরেও যেখানে যেখানে ওভারঅল পার্থক্য 2 থাকা সত্ত্বেও যেটার ভ্যালু বেশি, সেখানে আপনি ভগ্নাংশের মানটা একটু বড় পাবেন। এই কনসেপ্ট আপনি তাকায় বলতে পারবেন। ধরেন আপনি 12/15 এবার নেন আর 11/14 নেন, এখন দেখেন এই দুইটার মধ্যে দুইটাতেই লবের পার্থক্য হচ্ছে সমান সমান, সেটা হলো 3। এরকম যদি হয় তাহলে 15 হবে বড় ভগ্নাংশ। এটা আপনি চোখ বন্ধ করে সবসময় অ্যান্সার করতে পারবেন। হ্যাঁ, এখন আপনি এই দুইটার মধ্যে বড় ভগ্নাংশ এটা আর এই দুইটার মধ্যে বড় ভগ্নাংশ এটা, এই দুইটার মধ্যে যখন আপনি অ্যান্সার করতে যাবেন তখন কিন্তু আর এত দেখে বোঝার উপায় নাই। এই একটা জায়গায় আপনি আর গুণন করেন, অর্থাৎ 12/15 আর এদিকে হচ্ছে আমার 9/11, এটাকে আর গুণন করেন।
এটাকে আর গুণন করলে হবে 132, আর এই দুটাকে আর গুণন করলে হবে 135। এত ক্লোজ গুণ আসলে এটা দেখে বলা যাইতো না। এটার অ্যান্সার হচ্ছে 9/11, যেটা সেটা হচ্ছে আমার বড়, অর্থাৎ আমার ওভারঅল অ্যান্সার হচ্ছে ডি। তো এখানে আমি অঙ্কটা কয়েকটা কনসেপ্ট থেকে আপনাদেরকে দেখালাম কি কিভাবে এটা পরীক্ষার হলে করা যেতে পারে। যারা মনে করেন ভুলে যাবেন, সমহর বিশিষ্ট বানাইতে পারেন। যারা আর গুণ পছন্দ করেন, শর্টকাট কিভাবে শর্টকাট আসলো সেটাও কিন্তু দেখাই দিলাম, একই জায়গা থেকে, সোর্স একটাই, এভাবে করতে পারেন। আমি আমার 4 নম্বর ম্যাথটাতে চলে আসলাম। এটাও বাপেক্স 2023-এ আসছে এবং এটা খুবই সুন্দর একটা ম্যাথ, যে 3/8 অফ অল অ্যাপ্লিকেন্টস ফর আ জব আর মেল। অর্থাৎ একটা জবের জন্য যে অ্যাপ্লিকেন্ট গুলো আসছে তার মধ্যে 8/3 হচ্ছে মেল, এবং 3/4 অফ অল অ্যাপ্লিকেন্টস আর রিজেক্টেড। তার মানে টোটাল যতজন ছিল তার 4/3 রিজেক্টেড হয়ে গেছে। অ্যাকচুয়ালি যদি এরা বলে দিত যে টোটাল কতজন আছে তাহলে খুবই ভালো হতো, তাই না? এখন দেখেন, আমি একটা চালাকি করব। এই জাতীয় ম্যাথে আপনারা অনেকে এক্স ধরতে পারেন, যে ধরি টোটাল অ্যাপ্লিকেন্টস হচ্ছে এক্স, বাট আমি এরকম কিছু ধরবো না। আমি এমন একটা সংখ্যা ধরবো যেটা এই হরগুলা লসাগু দ্বারা সেই সংখ্যাটা বিভাজ্য হয়। অর্থাৎ দেখেন, এখানে 8 আছে, এখানে 4 আছে, এখানে 3 আছে। এখন ধরেন আমি ধরে নিলাম আমার টোটাল অ্যাপ্লিকেন্টস, আমি ধরেই নিলাম আমার টোটাল অ্যাপ্লিকেন্টস হচ্ছে 24 জন। এই 24 জন ধরলে আপনি ভগ্নাংশগুলো দিয়ে যতবারই 24-কে ভাগ করেন না কেন, দেখবেন আপনি একটা পূর্ণ সংখ্যার অ্যান্সার পাবেন। এটা আমার জাস্ট অ্যাজাম্পশন থেকে ধরে নেওয়া। আপনারা বেশ কিছু ম্যাথ যখন করবেন, এরকম 24-এর জায়গায় যদি আপনি 48-ও ধরতেন, কোনো প্রবলেম হতো না। এটাতে কোনো প্রবলেম নাই। আপনি 24-এর জায়গায় 48 ধরেন, 72 ধরেন, অর্থাৎ 8, 4 এবং 3 দ্বারা বিভাজ্য এরকম যে কোনো একটা সংখ্যা আপনি র্যান্ডম ধরেন, ম্যাথ মিলে যাবে। এক্স ধরতে গেলে এখন অঙ্ক জটিল লাগবে। তাহলে এখন দেখেন, টোটাল অ্যাপ্লিকেন্ট যদি 24 জনই হয়, আমার ধরে নেওয়া একটা নাম্বার, তাহলে 3/8 of all applicants of a job are male। তার মানে মেল কতজন দাঁড়াচ্ছে? মেল নাম্বার হচ্ছে 3/8 of 24। তার মানে টোটাল মেল ছিল হলো 9 জন ছিল। আচ্ছা, এখন এখান থেকে আমি কিন্তু বলে দিতে পারি ফিমেল কতজন। আমার কিন্তু এটার জন্য আর কিছু করার দরকার নাই। টোটাল 24 জন, তার মধ্যে যদি 9 জন পুরুষ হয়, তাহলে নিশ্চয়ই বাকি 15 জন হবে ফিমেল, অর্থাৎ 24 - 9 = 15। এটা হচ্ছে আমার ফিমেল নাম্বার। ওকে, এখন দেখেন সেকেন্ড লাইনটা পড়েন, 3/4 অফ অল অ্যাপ্লিকেন্টস আর রিজেক্টেড ইন দ্য ফার্স্ট রাউন্ড। ওকে, তাহলে রিজেক্টেড হয়েছে 4/3 ভাগ। তার মানে টোটাল অ্যাপ্লিকেন্টস কিন্তু আবারও ওই 24 জনই আছে। রিজেক্টেড কতজন? রিজেক্টেড হচ্ছে 3/4 অফ 24। আমি যদি একে কেটে ফেলি তাহলে 18, তার মানে 18 জনই কিন্তু রিজেক্টেড হয়ে গেছে। এখন দেখেন আমার অ্যাকচুয়ালি কি চেয়েছে, 3/4 of all applicants are rejected in the first round, including 2/3 of all male applicants। অর্থাৎ যতজন রিজেক্টেড হয়েছে তার মধ্যে কিন্তু 3/2 আবার মেল। ঠিক আছে। হোয়াট ফ্র্যাকশন অফ অ্যাপ্লিকেন্টস রিমেইনিং আফটার দ্য ফার্স্ট রাউন্ড আর মেল? তো কতজন বাকি থাকলো? অর্থাৎ বেশিরভাগই তো দেখতে পাচ্ছি রিজেক্টেড। ঠিক আছে, মহিলারাও আলাদা হিসাব। কতজন ছেলে এই ফাইনালি রিজেক্টেড হওয়ার পরে এখানে বাকি আছে, সেটার জন্য আমরা কি করতে পারি? দেখেন, আমার এখানে কিন্তু একটা ক্লু দেওয়া আছে যে যারা ছেলেদের মধ্যে 2/3 কি হয়েছে, রিজেক্টেড হয়ে গেছে। তো আমার ছেলের সংখ্যা কত? 9 জন। 9 জনের 3/2 রিজেক্টেড। তাহলে কি আমি লিখতে পারি যে মেল রিজেক্টেড হচ্ছে 2/3 ইন্টু 9। 3/9 হচ্ছে 6। ওকে, তাহলে এই পরিমাণ মেল কিন্তু রিজেক্টেড হয়ে গেছে। তাহলে কতজন বাকি আছে? মেল রিমেইনিং মেল রিমেইনিং মেল রিমেইনিং হচ্ছে 9 - 6 = 3, অর্থাৎ 3 জন মেল বাকি আছে। এখন হোয়াট ফ্র্যাকশন অফ অ্যাপ্লিকেন্টস রিমেইনিং আফটার দ্য ফার্স্ট রাউন্ড আর মেল? আমার ম্যাথটা হচ্ছে ফ্র্যাকশনের, অর্থাৎ আমাকে আনুপাতিক হারে বলতে হবে, মানে ভগ্নাংশ আকারে বলতে হবে যে প্রথম রাউন্ড শেষে কতজন, ফ্র্যাকশনটা কত, যে পরিমাণ মেল থেকে গেছে তাদের ফ্র্যাকশনটা কত। এখন দেখেন যে টোটাল অ্যাভেলেবল কত ছিল। টোটাল অ্যাভেলেবল ছিল, যেহেতু রিজেক্টেড হয়ে গেছে আমার 18 জন, আমার টোটাল অ্যাপ্লিকেন্ট আমি ধরেছিলাম 24 জন, তাহলে আমার টোটাল আছে কত? 6 জন। আমার রিমেইনিং টোটাল হচ্ছে, টোটাল রিমেইনিং তাহলে 6 জন। টোটাল রিমেইনিং = 6 জন। এর মধ্যে মেল রিমেইনিং হচ্ছে 3 জন। তাহলে এই ফ্র্যাকশনটা কত? ফ্র্যাকশনটা হচ্ছে 6 জন যারা রিমেইনিং, তাদের মধ্যে 3 জন হচ্ছে মেল। তার মানে এটা হচ্ছে হাফের সমতুল্য। দেখেন এখানে কিন্তু অপশন এতে ছিল এটা। এটা বাবেক্স এর গত বছরে আশা করছেন এই জাতীয় কোশ্চেন আরো আসতে পারে। এই টাইপের কোশ্চেন গুলো একটু ভালোভাবে দেখবেন। আমি সেম টাইপের আরেকটা ম্যাথ চেষ্টা করি আপনাদের জন্য, যে ফ্র্যাকশন এই টাইপের ম্যাথ গতবার বাপেক্স দিয়েছে, এবারও দিতে পারে পেট্রো বাংলার পরীক্ষায়। দেখেন, ইফ 3/4 of the number of women working at a company X is equal to 2/3 of the number of men, what fraction of the employees at company X are women? Okay,
অর্থাৎ এখানে প্রথম লাইনে কিন্তু আমার ইকুয়েশনটা দিয়ে ফেলেছে। এই লাইনটা পড়েন, এই লাইনে 3/4 অফ উইমেন, অর্থাৎ 3/4 অফ উইমেন of 3/4 of the number of women working at a company is equal to 2/3 of the number of men, অর্থাৎ এই দুটো সমান। টোটাল মেন যে সংখ্যক তার 3/2 আর টোটাল উইমেন যে সংখ্যক তার 4/3 তারা আবার নাম্বারে সমান, তাই আমি এভাবে লিখতে পারি। এখন দেখেন এটাকে আপনি চাইলে একটু ফ্র্যাকশন আকারে লিখতে পারেন। আমি একটু ডান বাম করে পারাপার করে নিচ্ছি। উইমেন ভাগ মেন, এখানে নাম্বার বোঝাচ্ছি। W is equal to number of women, M is equal to number of men। তাহলে দেখেন এটাকে আমি লিখতে পারি 2/3 টা রাখলাম আর 4/3 পাশে বার করে নিয়ে লিখতে পারি। এটাকে কিন্তু আপনি চাইলে পরবর্তীতে 8/9 এভাবে লিখতে পারেন। দ্যাট ইজ ওয়াই আমি পরের লাইনে লিখতে পারি W/M, জাস্ট একটা লাইন লিখলাম আপনাকে বোঝানোর জন্য। অর্থাৎ দেখেন উইমেন এবং মেনের একটা রেশিও পাচ্ছি 8/9। তো কোশ্চেন কি করেছে? কোশ্চেন বলছে হোয়াট ফ্র্যাকশন অফ দ্য এমপ্লয়িজ এট দ্য কোম্পানি এক্স আর মেন, অর্থাৎ এই এক্স আর উইমেন, এখানে টোটাল উইমেন অর্থাৎ এমপ্লয়ির সাথে কতজন আছে, তো টোটাল উইমেন কতজন আছে এটা জানার জন্য তো আমার এমপ্লয় নাম্বার লাগবে, তাই না? এখন এটা কি বলা যায় যে টোটাল এমপ্লয় যেটা সেটা অবশ্যই উইমেন প্লাস মেন হবে, অর্থাৎ টোটাল ফিমেল এবং টোটাল মেল তাদের মোট যে যোগফল সেটাই এমপ্লয় নাম্বার। এখন আমি এখান থেকে সেটা কিভাবে বের করব? এটার জন্য আপনাদের একটা কনসেপ্ট 9-10 অনেকেই করেছেন, সেটা হচ্ছে যোজন বিয়োজনের একটা কনসেপ্ট ছিল। আপনি সিম্পলি এখানে হরে যোজন করেন, দেখবেন সুন্দরভাবে ম্যাপটা হয়ে যাবে। দেখেন আপনি চাইলে এই কাজটা করতে পারেন, W/M প্লাস ডাব্লিউ, আমি কিন্তু হরে যোজন করলাম, ঠিক আছে? একইভাবে এর পাশে 8/9 + 8 করলাম। আমি কিন্তু কি করলাম? হরে যোজন করলাম। এবং দেখেন আমি এর পাশে বলে দিয়েছি টোটাল এমপ্লয়ের সংখ্যা কিন্তু আমার উইমেন প্লাস মেন, সেটা কিন্তু আমার এমপ্লয় নাম্বার। তাহলে দেখেন W/এমপ্লয় নাম্বার ইজ ইকুয়াল টু 8/17 লেখা যায়। এবং আমার কোশ্চেনে এটাই চাওয়া হয়েছিল, টোটাল যে সংখ্যক এমপ্লয়ি আছে তার কত ভাগ উইমেন। তাহলে টোটাল এমপ্লয়ি যদি আমার 17 ভাগ থাকে আর 8 ভাগ কিন্তু উইমেন। এই অঙ্কটা করার জন্য কিন্তু আমি সিম্পলি এভাবে করে ফেলতে পারি, আমার আর কোনো ঝামেলার দরকার নাই। কিন্তু পরীক্ষার হলে এটাই হয়তো মাথায় আসবে না যে আমি কিভাবে এটা বের করবো। তাহলে এটা আনসার হচ্ছে 8/17, সবাই ম্যাথটা দেখবেন। এরপরে চলে যায় 6 নাম্বার ম্যাথ, এটা IBM এর একটা ম্যাথ নিচে রিলেটেড। এই ম্যাথটা আপনাদেরকে দেখি কিভাবে করে দেওয়া যায়। ইকুয়াল অ্যামাউন্টস অফ ওয়াটার ওয়ার poured into two empty jars of different capacities, অর্থাৎ ইকুয়াল অ্যামাউন্টস অফ ওয়াটার। আপনার কাছে মনে করেন যে দুইটা পাত্র আছে, এরকম দুইটা গোল পাত্র আছে এবং সেখানে ইকুয়াল অ্যামাউন্ট অফ ওয়াটার আছে। এখানেও সাপোজ আপনার কাছে ধরেন এক্স পরিমাণ ওয়াটার আছে, এক্স লিটার, এখানেও মনে করেন এক্স লিটার ওয়াটার আছে। এবং এই দুটাকে আপনি দুটো এমটি জারের মধ্যে ঢেলে দিচ্ছেন, অর্থাৎ এটা একটা এমটি জার এবং আরেকটা হচ্ছে এটা আরেকটা এমটি জার। দুইটা কিন্তু অবশ্যই ছোট বড়। আমি পরেরটা দেখি, ডিফারেন্ট ক্যাপাসিটিস বলে বললাম যে এটা ছোট বড়। হুইচ মেড ওয়ান জার 1/4 ফুল, অর্থাৎ আপনি এই 1 লিটার পানি যখন প্রথম জারটাতে ঢালেন তখন সেটা 4/1 ফিল আপ হয়। আর আপনি যখন এই সেম পানিটাই আপনি যখন আরেকটা জারে ঢালেন সেটা কিন্তু 3/1 ফিল আপ হয়, ঠিক আছে? তাহলে যেহেতু এরকম, তাহলে এমন হয় এটাকে আপনি বলতে পারেন যে 1/4 যেটা ফিল আপ হয় সেটা হচ্ছে বড় জারটা, এটাকে 1/4 বললাম, আর এটাকে আমি বললাম 1/3 ফিল আপ হয়। পানির পরিমাণ কিন্তু সমান দুইটাতেই। সাপোজ যদি 12 লিটার পানি ঢালেন তাহলে দুইটাতে 12 লিটার পানি দিতে হবে, এরকম। ইফ দ্য ওয়াটার ইন দ্য জার ইজ লেসার ক্যাপাসিটি ইজ দেন poured into the jar with greater capacity, অর্থাৎ এরপরে আপনি যেটা করলেন যে আপনার যেটা ছোট ক্যাপাসিটির পাতিল সেটার যে পানিটা সেটা বড় ক্যাপাসিটির পাতিলে আপনি ঢেলে দিলেন। তাহলে ফাইনালি হোয়াট ফ্র্যাকশন অফ দ্য লার্জার জার উইল বি ফিল্ড উইথ ওয়াটার, বড় পাত্রে এখন কত ফ্র্যাকশন মানে কি অনুপাতে পানি আছে বের করতে হবে। এখন আমি ধরেন জানি না যে আমার কাছে পানি কত ছিল, তাই ধরে নিলাম আমার কাছে 1 লিটার পানি আছে। এটা লেট, ধরে নেন 1 লিটার ওয়াটার আছে আপনার কাছে, ওয়াটারের পরিমাণ হচ্ছে 1 লিটার, অর্থাৎ এই যে এই ওয়াটারটা ধরেন আপনার কাছে 1 লিটার আছে। তাহলে এই 1 লিটার যখন আপনি এই পাত্রটাতে ঢালেন তখন সে 1/4, তাহলে কি আমি বলতে পারি যে 1/4 পার্ট ইজ ইকুয়াল টু হচ্ছে 1 লিটার। তাহলে আপনি যদি এটাকে ফিল আপ করতে চাইতেন তাহলে উভয় পক্ষে আপনি 4 দ্বারা গুণ করেন। 4 দ্বারা গুণ করলে এখানে 1 পার্ট, অর্থাৎ আপনি এই পাত্রটাকে ফিল আপ করতে হলে আপনার 4 লিটার পানি লাগতো। একইভাবে আপনি বাম সাইডের ছোট পাত্রটা দেখেন, এখানে দেখেন 1/3 পার্ট ইজ ইকুয়াল টু 1 লিটার, কারণ আমি দুইটাতে সমান পরিমাণে পানি ঢাললাম। তাহলে কি বলা যায় যে 1 পার্ট ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 3 লিটার।
বলা যায়। তাহলে অ্যাকচুয়ালি এটার ক্যাপাসিটি ছিল 3 লিটার, এটার ক্যাপাসিটি ছিল 4 লিটার, কিন্তু আপনি কিন্তু পানি ঢেলেছেন দুটাতেই 1 লিটার করে। এখন প্রশ্ন অনুসারে যেটা হচ্ছে ছোট পাতিল, সেই ছোট পাতিলের 1 লিটার পানি, এখানেও 1 লিটার পানি, এখানেও 1 লিটার পানি, বাট এটার ক্যাপাসিটি হচ্ছে 3 লিটার ক্যাপাসিটি, আর এটার ক্যাপাসিটি হচ্ছে 4 লিটার। তো ছোট ক্যাপাসিটি 3 লিটার হলেও তার মধ্যে আছে 1 লিটার, ক্যাপাসিটি 4 লিটার হলেও বড় পাতিলে আছে 1 লিটার। এখন বড় পাতিলের মধ্যে আমি ছোট পাতিলের 1 লিটার পানিটা ঢেলে দিলাম, তাহলে কি হলো 1 লিটার প্লাস আর একটা 1 লিটার, অর্থাৎ এখানে পানি হয়ে গেল 2 লিটার, কিন্তু তার তো ক্যাপাসিটি 4 লিটার। তাহলে পানি আছে 2 লিটার, ক্যাপাসিটি হচ্ছে 4 লিটার, ইজ ইকুয়াল টু হাফ। এটাই চাওয়া হয়েছিল কোশ্চেনে, যে আমি যদি ছোট পাতিলের পানিটা 1 লিটার পানিটা বড় পাতিলে দিয়ে ফেলি, তাহলে আমার কত ফিল্ড হলো, সেটা কত ফ্র্যাকশন। তাহলে ক্যাপাসিটি হচ্ছে 4 লিটার, আর আগে ছিল 1 লিটার, পরে আরো দিলাম 1 লিটার, হলো 2 লিটার। সেটাকে আপনি যদি এখন ভাগ করেন 1/2 হবে। এটার অ্যান্সার হচ্ছে সি, 1/2। এরপরে দেখেন ফ্র্যাকশনের আরেকটা ম্যাথ আপনাদের জন্য আমি রেখেছি, এটা আইবিএমবি এর একটা ম্যাথ, 2005 আসছিল ম্যাথটা। এই টাইপের ম্যাথগুলো আইবিএমবি যদি কোশ্চেন করে তারা এই টাইপের ম্যাথগুলাই দেয় নরমালি। তবে এগুলো আসলে অনেক অনেক ম্যাথ আছে, স্পেশালি জিএড ক্লাব নামে একটা ওয়েবসাইট আছে, এখানে আপনারা অ্যাকাউন্ট খুলে এই ধরনের ম্যাথ করতে পারেন। আপনারা একটা একটা আপনাদেরকে রেঞ্জ সেট করতে হবে আপনি কি ধরনের ডিফিকাল্টি চাচ্ছেন। তবে এই যে ডিফিকাল্টির জন্য আমি যদিও স্কোরটা ভুলে গেছি, মেবি 600-700 মতো এরকম রেঞ্জে আপনারা ম্যাথ করতে পারেন। আপনারা চাইলে এগুলো অ্যাভয়েড করে বিভিন্ন ওয়েবসাইট, ইন্ডিয়া ভিক্স, বেদান্তু, এক্সাম ভেদা, এই জাতীয় myexaminer.net, এই জাতীয় ওয়েবসাইটগুলো ফলো করতে পারেন। প্রচুর ম্যাথ পাবেন এই ধরনের, আপনাদেরকে নিজেদেরকে ম্যাথগুলো করতে হবে। দেখেন 7 নম্বর ম্যাথটা দেখেন, যে a certain basketball team has played 2/3 of its games, has a record of 17 wins and 3 losses। এখানে কিন্তু এই একটা লাইনে কিন্তু অঙ্ক ক্লিয়ার করে দেওয়া আছে সবকিছু, যে তারা টোটাল যে পরিমাণ গেম খেলেছে তার দেখেন যে সার্টেন বাস্কেটবল টিম হ্যাজ প্লেড 2/3 অফ ইটস গেমস, অর্থাৎ তারা তাদের টোটাল যে ম্যাচ তার মধ্যে 3 ভাগে 2 ভাগই খেলে ফেলেছে, এবং তার মধ্যে তারা 17টা জিতেছে এবং 3টা হেরেছে। দেখেন তো 17টা জিতা 3টা হারা মানে টোটাল 20টা ম্যাচ না? তাহলে টোটাল 20টা ম্যাচ তারা খেলে ফেলেছে, এবং সেটা কিনা 3 ভাগে 2 ভাগ ম্যাচ। তাহলে যদি 3 ভাগে 2 ভাগ ইজ ইকুয়াল টু 20টা হয়, তাহলে নিশ্চয়ই এটাকে যদি আমি 1 বানাতে চাই, এটা হচ্ছে পার্ট, এটা হচ্ছে পার্ট, ঠিক আছে? তাহলে আমি যদি এটাকে 1 ভাগ বানাতে চাই, তাহলে উভয় পক্ষকে আমি 2/3 ইনটু ইচ্ছা করে 3/2 দ্বারা গুণ করলাম, ঠিক আছে? গুণ করে আমি 1 বানানোর জন্য, তাহলে এই পাশে 20 ইনটু 3/2 দ্বারা গুণ করলাম। এটা সহজ জিনিস, একটু জটিল ভাবে মনে দেখাচ্ছি। কাটাকাটি করলে কিন্তু এখানে শুধু পি বা 1 পি পাবেন, মানে 1 ভাগ, আর এই পাশে কত পাবেন, এটা কাটাকাটি করলে কিন্তু 30 পাবেন, অর্থাৎ টোটাল কিন্তু 30টা ম্যাচ। 1 ভাগ ইজ ইকুয়াল টু 30টা ম্যাচ। টোটাল 30টা ম্যাচের মধ্যে তারা 2/3 ভাগ ম্যাচ খেলে ফেলেছে, তার মধ্যে তারা আবার 17টা জিতেছে এবং 3টা হেরেছে। What is the greatest number of the remaining games that the team can be lost and still win at least 3/4 of its all games? ঠিক আছে, এই লাইনটাতে আসার পরে আমি দেখাই দিলে আপনাদের মনে হবে যে হ্যাঁ আসলেই তো সহজ, কিন্তু পরীক্ষার হলে যখন এই ম্যাথগুলোই সামনে থাকে তখন কিন্তু এত সহজ লাগে না। তো এগুলা সহজ লাগানোর উপায় হচ্ছে আপনাদেরকে প্র্যাকটিস করে করে এক সময় দেখবেন যে ম্যাথগুলো আপনি ক্যাচ করতে পারছেন। যত বেশি টাইপ দেখবেন, নতুন টাইপ আনলক করার জন্য ততই সহজ হবে। এখন দেখেন টোটাল ম্যাচ নাম্বার আমি কিন্তু জেনে গেছি, টোটাল ম্যাচ হচ্ছে 30, একটু আগে যেটা বের করলাম এটা টোটাল ম্যাচ হচ্ছে 30, এবং বলা হচ্ছে যে শেষ পর্যন্ত এই টিমটাকে অবশ্যই 4 ভাগে 3 ভাগ ম্যাচ জিতে থাকতে হবে, অ্যাটলিস্ট 4 ভাগে 3 ভাগ ম্যাচ জিতে থাকতে হবে। তার মানে দেখেন আপনি যদি এই 30-এর 4 ভাগে 3 ভাগ আপনি কাউন্ট করেন, এটা কিন্তু মোটামুটি ভাগ যায় না, ঠিক আছে? এখানে দেখেন একটা দশমিক ভগ্নাংশ কিছু একটা আসবে। তো আমি আমার সুবিধার্থে যেটা করলাম, যে এটাকে ধরেন 4 দ্বারা এটাকে ভাগ দিলাম। আচ্ছা এই পাশে দিয়ে দেখেন 4 দিয়ে 30কে ভাগ দিলাম, তাহলে 4 7 হচ্ছে 28, সরি 28, এখানে নামে হচ্ছে 2, ঠিক আছে? 2 নামে, তাহলে এখানে হচ্ছে আমি একটা দশমিক দিলাম, তাহলে এখানে আমি একটা 0 দিতে পারবো, 7.5 হয়, ওকে 7.5 হয়। তাহলে এখানে হচ্ছে 7.5। এখন দেখেন 7.5 ইনটু যদি 3 করেন, তাহলে অ্যাকচুয়ালি 22.5 হওয়ার কথা, কিন্তু এটা তো একটা ভগ্নাংশ হয়ে যাচ্ছে। আমাদেরকে তো অবশ্যই ম্যাচের সংখ্যা একটা পূর্ণ সংখ্যা হতে হবে, ইন্টিজার হতে হবে, কিন্তু এই জন্যই কিন্তু কোশ্চেনে সম্ভবত অ্যাটলিস্ট দিয়ে দিয়েছিল। অ্যাটলিস্ট 22.5টা ম্যাচ ওদের জিততে হবে। 22.5টা ম্যাচ বলে তো আর কিছু হয় না, তাহলে অ্যাটলিস্টের জায়গায় 23 নিতে পারেন, যেহেতু কমপক্ষে যেহেতু বলেছে তাই আর নিচে যেতে পারবো না, একটু উপরে যেতে হবে, সেটা হচ্ছে 23। তাদেরকে তার মানে টোটাল 23টা ম্যাচ শেষ পর্যন্ত জিততে হবে। তারা দেখেন অলরেডি কিন্তু 17টা জিতে আছে। এখন একটু ক্যালকুলেশনে আসেন, এটা মনে করেন যে আপনি কোনো একটা যারা ফুটবল খেলা দেখেন বা ক্রিকেট খেলা দেখেন, তারা এই জাতীয় জিনিস দেখতে পাবেন, এই সিনারিও গুলো, যে তার ম্যাচ বাকি আছে কয়টা, তার টোটাল ম্যাচ হচ্ছে 30, এটা হচ্ছে টোটাল ম্যাচ। সে প্লেড কয়টা খেলে ফেলেছে, 20টা খেলে ফেলেছে। সে এখন পর্যন্ত উইন কয়টা, সে এখন পর্যন্ত উইন হচ্ছে 17টা।
ঠিক আছে, এবং শেষ পর্যন্ত এটা এটা হচ্ছে আপনার ইনিশিয়াল অবস্থা, আর এটা এখন লিখবো ফাইনাল অবস্থা। ঠিক আছে, ইনিশিয়াল অবস্থায় ফাইনাল অবস্থা কি হবে, ফাইনাল অবস্থায় টোটাল প্লেড হতে হবে 30টা, এবং 30টা ম্যাচের ভিতরে তাকে অ্যাটলিস্ট 23টা ম্যাচ জিততে হবে, তাকে অ্যাটলিস্ট 23টা ম্যাচ জিততে হবে। ঠিক আছে, তার মানে দেখেন সে অলরেডি জিতে আছে কয়টা, 17টা। ফাইনালি তাকে জিততে হবে, ফাইনালি তাকে জিততে হবে 23টা ম্যাচ, এবং তার ম্যাচ বাকি কয়টা, রিমেইনিং ম্যাচ হচ্ছে আর 10টা, রিমেইনিং ম্যাচ হচ্ছে 10টা, 10টার মধ্যে জিততে হবে কয়টা, আরো 6টা ম্যাচ জিততে হবে, তাহলে আরো 4টা হারলেও প্রবলেম নাই। তাহলে এই বাকি 10টা ম্যাচের মধ্যে, রিমেইনিং 10টা ম্যাচের মধ্যে তাকে জিততে হবে হলো আরো 6টা, তাহলে টোটাল 23টা ম্যাচ জিতে হবে। এবং তাহলে 4টা লস যদি বলি, তাহলে আরো 4টা ম্যাচ যদি হারে তারপরে কোনো প্রবলেম নাই। এই এখানে যে শর্ত দিয়েছে এই শর্তে প্রবলেম নাই, দ্যাটস ওয়াই এর অ্যান্সার হবে এটা। ওকে, তো এই ম্যাথটা কিন্তু অ্যাকচুয়ালি সহজ ম্যাথ, একটু চিন্তা ভাবনাটা হয়তো সহজভাবে করলে ম্যাথটা হয়তো পরীক্ষার হলে কঠিন লাগে, তবে এই জাতীয় প্রচুর ম্যাথ আপনাদের প্র্যাকটিস করতে হবে, নিজে থেকে করতে হবে। এবার চলে আসি হচ্ছে এইচসিএফ এবং এলসিএম, এবং এই জাতীয় ম্যাথগুলো অ্যাকচুয়ালি খুব কঠিন কিছু না, কিন্তু আমার মনে হয় এই টপিকটা করানোর আগে আমি আপনাদেরকে সবার আগে মেন সলিউশন করে ফেলতে চাই। মেন সলিউশন এমন একটা টপিক যে টপিকটা থেকে মানে কমনলি কিছু কোশ্চিন আসে, আমরা সূত্র ভুলে যাই বা হয়তোবা ইংলিশ জানি না, যার কারণে অনেক সময় ম্যাথ পারি না। তো আমি আপনাদের সুবিধার্থে এখানে কিছু বাংলা টু ইংলিশ দিয়ে দিয়েছি, এগুলো অবশ্যই আপনারা যেভাবেই পারেন আয়ত্ত করে ফেলবেন। বাংলা টু ইংলিশ আসলে ছোটকালে যেমন মুখস্থ করে শিখেছি, বড় হয়ে মুখস্থ করা ছাড়া উপায় নেই। যেমন কিছু জিনিস আপনারা জানেন, স্কোয়ার মানে বর্গ, রেক্ট্যাঙ্গেল মানে আয়তক্ষেত্র, প্যারালেলোগ্রাম মানে সামান্তরিক। না পারার মধ্যে আসলে লজ্জার কিছু নাই, আমি নিজেও কোনো এক সময় এগুলো অনেক ইংলিশে জানতাম না, বর্তমানে জানি। সার্কেল মানে বৃত্ত, বাট সেমি সার্কেল হচ্ছে অর্ধবৃত্ত। ট্রায়াঙ্গেল হচ্ছে ত্রিভুজ, বাট ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হচ্ছে সমবাহু ত্রিভুজ। আইসোস্কেলস ট্রায়াঙ্গেল হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এখন দেখেন বাংলায় যদি সমদ্বিবাহু কোশ্চেনে লেখা হতো তাহলে কে না পারে, কিন্তু ইংলিশে যদি কোশ্চেন হয় তাহলে আইসোস্কেলস ট্রায়াঙ্গেল এগুলো জানতে হবে। যদি কোশ্চেন আইবিএ করে তারা নরমালি কোশ্চেন আমার জানা মতে তারা ইংলিশে কোশ্চেন দেয়। দেখেন এবার স্ক্যালেন মানে হচ্ছে বিষবাহু, রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে সমকোণী, সরি রাইট ট্রায়াঙ্গেল মানে হচ্ছে সমকোণী ত্রিভুজ, পলিগন হচ্ছে বহুভুজ। এবারেও দেখেন কিছু জিনিস জানা লাগবে, পেরিমিটার মানে পরিসীমা, সার্কামফারেন্স মানে হচ্ছে পরিধি, ডায়ামিটার হচ্ছে ব্যাস, রেডিয়াস হচ্ছে ব্যাসার্ধ, সেন্টার মানে হচ্ছে কেন্দ্র, কর্ড মানে জ্যা, ট্যানজেন্ট মানে স্পর্শক, ডায়াগোনাল মানে কর্ণ, পারপেন্ডিকুলার মানে হচ্ছে লম্ব, বেস মানে হচ্ছে ভূমি, হাইপোটেনিউজ মানে হচ্ছে অতিভুজ, এটা অনেকের কাছে না জানা থাকতে পারে। ট্রান্সভার্সাল মানে হচ্ছে ছেদক, না জানা থাকতে পারে। ভার্টিসেস হচ্ছে শীর্ষবিন্দু, ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু, এটাকে আপনি ভার্টিসেস বলতে পারেন। এবার দাও রাইট অ্যাঙ্গেল মানে সমকোণ, অবস্টিউস অ্যাঙ্গেল হচ্ছে স্থূল, অ্যাকিউট অ্যাঙ্গেল হচ্ছে সূক্ষ্ম, সিলিন্ডার মানে হচ্ছে বেলন, স্ফিয়ার মানে গোলক, হেমিস্ফিয়ার মানে কিন্তু অর্ধগোলক, কোণ হচ্ছে কোণক, সারফেস এরিয়া হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, রেক্ট্যাঙ্গুলার সলিড হচ্ছে আয়তাকার ঘন, কিউব হচ্ছে ঘন, এরিয়া ক্ষেত্রফল, ভলিউম এগুলো জানেন। এরিয়া আর ভলিউম এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা ম্যাথ করার সময় দেখাবো নি, আপাতত মাথায় রাখেন এরিয়া হচ্ছে ক্ষেত্রফল আর ভলিউম হচ্ছে আয়তন, এটাই পরিমিতির ক্ষেত্রে প্রযোজ্য। ওকে, এখন দেখেন আপনাদের সুবিধার্থে আমি এই চিত্র সহ এগুলো সূত্রগুলো এখানে দিয়ে দিয়েছি। এই ম্যাথগুলোর মূল প্রবলেম হচ্ছে আমরা মেবি অনেকেই পরীক্ষা হলে সূত্রগুলো মাথায় রাখতে পারি না, এবং এখানে বেশ কিছু ক্লু আমি দিয়ে দিয়েছি, এগুলো মাথায় রাখবেন। এই জাতীয় শব্দগুলো পরীক্ষার হলে ব্যবহার করা হয়। যেমন একটা কিউব, একটা কিউবের টোটাল ফেস, ফেস হচ্ছে 6টা। ফেস বলতে কি বোঝায় জানেন, এখন একটা জিনিসে দাগ দিচ্ছি, দেখেন এই অংশটা হচ্ছে একটা ফেস। আবার দেখেন একটু কালারটা চেঞ্জ করি তাহলে একটু বুঝতে সুবিধা হবে। এটা হলো আরেকটা ফেস, এবার লাল কালি দিয়ে দেখাচ্ছি, দেখেন এটা হচ্ছে আরেকটা ফেস। এবার হচ্ছে এই সাইডে দেখেন নীল কালি দিয়ে দেখেন, এটা হচ্ছে আরেকটা ফেস। 3টা ফেস আমরা দেখতে পাচ্ছি, আর বাকি 3টা ফেস কিন্তু উল্টা দিকে থেকে গেছে। অর্থাৎ আপনি ভিউ থেকে যদি দেখেন 6টা ভিউ দেখতে পারবেন। সাইড একটা ছক্কা কল্পনা করতে পারেন, মনে করেন এটা একটা ছক্কা, এটা মনে করেন এটা একটা, এখানে মনে করেন আপনি এরকম কিছু 3 দেখতে পাচ্ছেন, এখানে মনে করেন আপনি 2 দেখতে পাচ্ছেন সাপোজ। তাহলে একটা ছক্কার সাইড বা ফেস কয়টা, 6টা। এই জিনিসটাই হচ্ছে এখানকার ফেস। ওকে, আচ্ছা এরপরে চলে আসে ছক্কার ফেস গেল। এবার এজ, এজ মানে হচ্ছে আপনার ধারগুলা। ঠিক আছে, দেখেন আপনি ধার কয়টা পাবেন, এটা হচ্ছে একটা ধার, এটা হচ্ছে 2টা ধার, এটা হচ্ছে 3টা, এটা হচ্ছে 4টা। এভাবে আপনি গণনা করলে একটা কিউবে টোটাল হচ্ছে 12টা এজ পাবেন। তো এজ আর ফেস সেম না, ঠিক আছে, এজ আর ফেস সেম না, এটা মাথায় রাখতে হবে। ফেস হচ্ছে আপনার একটা পৃষ্ঠ, ঠিক আছে, ফেস হচ্ছে পৃষ্ঠ। এরপর ডায়াগোনাল, ডায়াগোনালের সূত্র হচ্ছে √3a। কিউবের ডায়াগোনাল, কর্ণ, কিউবের ডায়াগোনাল কিন্তু একটা ত্রিমাত্রিক ব্যাপার। এই মাথা থেকে শুরু করে ভিতর দিক দিয়ে এই মাথায় এসে টাচ করবে, ঠিক আছে, এটা ভিতর দিক দিয়ে আসবে, এটা কিন্তু বাইরে থেকে না, ভিতর থেকে কল্পনা করেন। ঠিক আছে, তাহলে এটা হবে হচ্ছে কিউব একটা ডায়াগোনাল, সেটা হচ্ছে √3a। টোটাল সারফেস এরিয়া, একটা জিনিস খেয়াল করেন, এইটা একটা কিউবের যদি এ হয় তাহলে এই সাইডটা অবশ্যই কিউবের ক্ষেত্রে এ একটা ঘন, তাহলে এটার ক্ষেত্রফল হবে কত, এ স্কোয়ার। কিন্তু একটু আগে দেখেন সারফেস সরি ফেস কয়টা ছিল, 6টা, 6টা ফেসের জন্য নিশ্চয়ই 6a স্কোয়ার হবে টোটাল সারফেস এরিয়া। এই জাতীয় সূত্রগুলো আপনি যদি আসলে বুঝে পড়েন, মুখস্থ না করলেও চলে। ঠিক আছে, তারপর দেখেন ভলিউম, ভলিউম তো এই কিউব, এটা সবাই জানেন।
আর পেরিমিটার হচ্ছে কি 12a। এটা হয়তো অনেকেই এর আগে খেয়াল করে দেখেন নাই। পেরিমিটার মানে হচ্ছে পরিধি। একটা কিউবের পরিধি হচ্ছে 12a। কেন? কারণ টোটাল 12টা এজ আছে। টোটাল 12টা এজ আপনাদেরকে আমি দেখিয়েছি। টোটাল 12টা এজ, ঠিক আছে, টোটাল 12টা এজ, এরকম টোটাল 12টা এজ আছে। তাহলে আমরা জানি পরিসীমা মানে যতগুলো বাহু আছে সবগুলা যোগফল, যতগুলো এজ আছে ততগুলো যোগফল, দ্যাট ইজ 12a। এরপরে চলে আসেন রেক্ট্যাঙ্গুলার সলিড, এটারও ফেস এজ সব সেম হবে, বাট এখানে কিন্তু একটা ব্যাপার আছে। কিউবে যেমন তিনটা বাহুই সমান ছিল এ এ এ, এখানে কিন্তু তিনটা বাহু সমান না। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা সাপোজ সি। তাইলে আপনি যেমন এখানে খুব সিম্পলি আপনার ডায়াগোনাল বের করেছিলেন এভাবে, যে অ্যাকচুয়ালি কিউবের ক্ষেত্রে এ স্কোয়ার যোগ এ স্কোয়ার যোগ এ স্কোয়ার ছিল, সেটাকে আপনি রুট করেছিলেন। তখন আপনি লিখতেন √3a স্কোয়ার, সেটাকে আপনি চাইলে √3a লিখতে পারতেন। কিন্তু দেখেন রেক্টেঙ্গুলার সলিডের ক্ষেত্রে এই উপায় নাই, কারণ এখানে তিনটা বাহু অসমান এ বি সি। দ্যাটস ওয়াই এটাকে আপনি লিখতে পারেন √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এভাবে লিখতে পারেন। আচ্ছা, এখানে কিউবের ক্ষেত্রে টোটাল সারফেস এরিয়া ছিল 6a স্কোয়ার, বা আপনি যখন রেক্টেঙ্গুলার সলিডে যাবেন তখন কিন্তু দেখেন আপনার এখানে টোটাল সারফেস এরিয়া যেটা, আপনি যদি এই সারফেসটা কল্পনা করেন, এখন হলুদ সারফেস যেটা, হলুদ সারফেসটা দেখেন এখানে a ইন্টু সি, এখানে a ইন্টু সি এটার ক্ষেত্র আসবে। আপনি এখানে এই যে একটু ধরুন ব্লু ধরনের যে এরিয়াটা, এটাকে যদি কল্পনা করেন, তাহলে এখানে একটা হবে বি আর একটা হবে এ, তার মানে এটা হচ্ছে এ বি। আর উপরের যেটা একটু কমলা কালার, এটাকে দেখেন এখানে টোটাল আপনার যে এরিয়াটা আসবে সেটা হচ্ছে সি এ। এখন প্রত্যেকটা সারফেস এখানে দুইবার করে আছে। এই সারফেসটা এখানে যেমন একটা আছে, একটা ইটের মতন কল্পনা করেন, একটা ইটের সেম ধরনের সারফেস দুইটা করে থাকে। তাহলে টোটাল এ বি আছে দুইটা, বিসি আছে দুইটা, সি এ আছে দুইটা, তাই টু দ্বারা গুণ করি। এরপরে ভলিউম, এরপরে পেরিমিটার। পেরিমিটার এগুলো আর বলবো না। সিলিন্ডারটা ভালোভাবে খেয়াল করেন, এটা হচ্ছে সিলিন্ডারের হাইট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এটা হচ্ছে সিলিন্ডারের হাইট। এবং এটার যেটা বেস এরিয়া, বেস এরিয়া বলতে বোঝায় এই অংশটুকু, এটা হলো বেস, মানে যার উপর ভিত্তি করে সে দাঁড়ায় থাকে, সেটা হচ্ছে বেস। সেই বেস এরিয়া কিন্তু একটা বৃত্ত। একটা সিলিন্ডারের একটা বেস এরিয়া কিন্তু নাথিং বাট আর সার্কেল। সুতরাং এটা পাই আর স্কোয়ার হবে। এবং কার্ভ সারফেস এরিয়া যদি আপনি বার করতে চান, এটা কিন্তু আরেকটা নামে ডাকা হয় ল্যাটারাল সারফেস। এই টার্মগুলোর সাথে পরিচিত হতে হবে। ল্যাটারাল সারফেসের ক্ষেত্রে আপনি দেখেন এখানে টু, নর্মালি আমরা কি করি, 2 পাই আর করি যদি বৃত্ত হতে পারে, তো বৃত্ত বলতে তাই আপনি 2 পাই আর এইচ করতে পারেন। আর টোটাল সারফেস এরিয়া দেখেন, টোটাল সারফেস এরিয়া হচ্ছে বেজ এরিয়ার সাথে আপনি যদি সারফেস এরিয়া যোগ করেন, তাহলে আপনি টোটাল সারফেস এরিয়া পাবেন। মানে সবকিছু আশপাশে যত এরিয়া আছে, কার্ভ হোক, টোটাল বেজ হোক, সবকিছু, কিন্তু বেজ তো দুইটা, নিচে একটা আবার উপরে একটা। তাই আপনার এই সূত্রটা কিভাবে আসছে জানেন? 2 পাই আর স্কোয়ার, অর্থাৎ নিচের একটা বেস, উপরে হচ্ছে আপনার মাথা, সেটা যোগ 2 পাই আর এইচ, এই দুটা যোগ করতে হয়। এই দুটাকে যদি যোগ করেন তাহলে 2 পাই আর কমন নেওয়া যায়, তাহলে আর প্লাস এইচ হয়। এবং ভলিউম যে পাই আর স্কোয়ার এইচ, এটা সব জানেন। এই সূত্রগুলো অনেকেই পরীক্ষার হলে অনেক সময় ভুলে যান, এই যে এই সূত্রের সাথে এটাকে কনফিউজ করেন। অনেকে মনে করেন এটাই মনে হয় ভলিউম, পরীক্ষার হলে হয় এরকম ছোটদের অনেক সময়। আমারও এক সময় কোনো সময় প্রবলেম হতো যে এটা কিভাবে সূত্রটা ভুলে গেলাম কেন। খেয়াল করে দেখবেন ভলিউমে মিনিমাম তিনটা কি বলবো প্যারামিটার লাগবে। দেখেন আর, পাই আর স্কোয়ার এইচ, খেয়াল করে দেখেন এখানে একটা আর ইন্টু একটা আর ইন্টু একটা এইচ, তাহলে তিনটা প্যারামিটার আপনি পাচ্ছেন। সুতরাং এখানে ভুলার কিছু নাই। কিন্তু দেখেন 2 পাই আর এইচ, যেটা 2 পাই আর এইচ, এর ভিতরে দেখেন 2 পাই কিন্তু কনস্ট্যান্ট, আর এবং এইচ, তাহলে এখানে দুইটা প্যারামিটার পাচ্ছেন। দুইটা প্যারামিটার গুণ দিলে আমরা এরিয়া পাই, আর তিনটা প্যারামিটার গুণ দিলে আমরা ভলিউম পাই, এটা মাথায় রাখতে হবে। এরপরে দেখেন এখানে আমি আপনাদের জন্য আরেকটা চিত্র নিয়েছি, এখানেও সুন্দরভাবে ক্লিয়ার করার চেষ্টা করেছি। এটা হচ্ছে স্ফিয়ার। স্ফিয়ার যেটা, তার অর্ধেক যদি আপনি নেন, সেটাকে বলা হয় অর্ধগোলক বা হেমিস্ফিয়ার। মনে রাখবেন হেমিস্ফিয়ারের ক্ষেত্রে যেটা এই আর এবং যে উচ্চতা এটা সমান। অর্থাৎ হেমিস্ফিয়ারের ক্ষেত্রে ভূমির ব্যাসার্ধ, মানে আমার যেটা বেজমেন্ট, বেজ এরিয়ার যেটা ব্যাসার্ধ আর আমার উচ্চতা কিন্তু সমান হয়, এটা মাথায় রাখবেন হেমিস্ফিয়ারের ক্ষেত্রে। আর কার্ভ সারফেস এরিয়া দেখেন, আচ্ছা তার আগে এখানে চলে আসি। একটা স্কোয়ারের সারফেস এরিয়া 4 পাই আর স্কোয়ার, এগুলো অনেক আগে থেকে আপনারা জানেন, এবং ভলিউম হচ্ছে 4/3 পাই আর কিউব, আগে থেকে জানেন। তাহলে হেমিস্ফিয়ারে যেটা হবে তার অর্ধেক হবে সবকিছু। কিন্তু বেজ এরিয়া তো হচ্ছে পাই আর স্কোয়ার, নতুন একটা বৃত্ত তৈরি হয়েছে বেজে, এই অংশটুকু একটা বৃত্ত। ঠিক আছে, মনে করেন যে একটা ফুটবলকে বা পেপার ওয়েট, এটা হেমিস্ফিয়ার পেপার ওয়েট পাওয়া যায়, আমরা প্রচুর পেপার ওয়েট ইউজ করি, দেখতে এরকম হয়। তো একটা পেপার ওয়েটের নিচে দেখবেন অবশ্যই একটা বৃত্ত থাকে, সেটার জন্য একটা বেজ এরিয়া হবে পাই আর স্কোয়ার। এবং এটা যে কার্ভ সারফেস এরিয়া, এটা কিন্তু একটা স্ফিয়ারের অর্ধেক। তাহলে এখানে যদি সারফেস এরিয়া হয় 4 পাই আর স্কোয়ার, তাহলে হেমিস্ফিয়ারের ক্ষেত্রে সে কার্ভ এরিয়া সারফেসটুকু হবে 2 পাই আর স্কোয়ার। তাহলে টোটাল সারফেস এরিয়া কত হবে? অবশ্যই এই দুটো যোগ করতে হবে। তাহলে পাই আর স্কোয়ার যোগ 2 পাই আর স্কোয়ার, দুইটা যোগ করলে কিন্তু হবে 3 পাই আর স্কোয়ার। ওকে। আর ভলিউম যেটা স্কয়ারের ভলিউম, তার অর্ধেকটা হবে হচ্ছে হেমিস্ফিয়ার ভলিউম।
ওকে, এবার কোন কোণের ক্ষেত্রে দেখেন এখানে একটা স্ল্যান্ট আছে। স্ল্যান্ট মানে এই সাইডে যেই সাইড থেকে যে অতিভুজের মতো যেটা দেখতে পাচ্ছেন এটাকে স্ল্যান্ট বলা হয়। তো এটার যদি কখনো আসে আপনাদের যেটা দৈর্ঘ্য কত, এটা কিন্তু জানতে হবে। এই স্ল্যান্টের আপনাকে বের করা জানতে হবে। অতিভুজ যেভাবে আপনারা বের করেন সেভাবে বের করতে পারবেন। অর্থাৎ আপনি এটাকে একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করবেন, এটা হবে এইচ, এটা হবে এইচ হচ্ছে উচ্চতা আর হচ্ছে ভূমি, তাহলে অতিভুজ এল। এটা হচ্ছে স্ল্যান্ট হাইট। যদি কোনো ম্যাথে বের করতে বলে আপনি এল ইজ ইকুয়াল টু এটা দিয়ে বের করতে পারবেন। এখন দেখেন বেজ এরিয়া। বেজ এরিয়া আগের মতোই, এটারও বেজ হচ্ছে একটা বৃত্ত, তাই পাই আর স্কোয়ার। কার্ভ সারফেস এরিয়া হচ্ছে পাই আর এল, মোটামুটি সবারই মুখস্থ। কিন্তু আপনি যদি এটাকে এল এর মান এটা বসাতে চান তাহলে কিন্তু পাই আর, এটা নিচে নেমে গেছে, আমি একটু সাইডে রেখে দিচ্ছি, পাই আর ইন্টু রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার লিখতে পারেন, এটার দরকার নাই নিচে। আর টোটাল সার্ফেস হচ্ছে পাই আর ইন্টু আর প্লাস এল, ঠিক আছে। অর্থাৎ একটু আগে আপনি দেখলেন যে আমার বেজ এরিয়া ছিল পাই আর স্কোয়ার, আর কার্ভ সার্ফেস এরিয়া ছিল হচ্ছে আমার পাই আর এল। এই দুটো থেকে যদি আপনি পাই আর কমন নেন তাহলে হবে আর প্লাস এল। আর আমার যেটা ভলিউম সেটা আপনাদের মোটামুটি সবারই মনে হয় 19 থেকে মুখস্থ, ভলিউম হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এই এই যে প্যারামিটার গুলা, এই প্যারামিটার গুলা যদি আপনি ভালোভাবে মাথায় রাখেন, ইংলিশ টার্ম গুলো যদি মাথায় রাখেন, আমার মনে হয় সূত্র এবং ইংলিশ টার্ম জানলে এই জাতীয় ম্যাথ গুলা করা কোনো বিষয় না। যেমন ধরেন বিআইডিএম এর একটা ম্যাথ নিয়ে আসছে এখানে আমি। বিআইডিএম এর ম্যাথটা দেখেন, বলা হচ্ছে যে হাইট অফ এ সিলিন্ডার ইজ 4 টাইমস রেডিয়াস অফ দ্য সিলিন্ডার। অর্থাৎ একটা সিলিন্ডার ধরেন, একটা কল্পনা করি এটা হচ্ছে একটা সিলিন্ডার। এই সিলিন্ডারের যে হাইট, হাইট হচ্ছে এখান থেকে এতটুকু পর্যন্ত। এই সিলিন্ডারের যে হাইট এইচ, সেটা হচ্ছে তার রেডিয়াস আর এর হচ্ছে 4 টাইমস। তার মানে এইচ ইজ ইকুয়াল টু লিখতে পারেন হচ্ছে 4r। এখন বলা হচ্ছে ইফ দ্য ভলিউম অফ দ্য সিলিন্ডার, অর্থাৎ ভলিউম, আমরা সিলিন্ডারের ভলিউম দেওয়া আছে, সূত্র কি, সিলিন্ডারের ভলিউমের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, এবং সেই জিনিসটার ভ্যালু দেওয়া আছে 256 পাই। ওকে, এটা ভ্যালু দেওয়া আছে। এখন দেখেন আপনি যদি উভয় পক্ষে, আচ্ছা ভালো কথা, এইচ এর ভ্যালু একটু আগে আমি বের করে ফেলেছি, এটা বসাই ফেলি এখানে। হ্যাঁ, পাই আর স্কোয়ার ইন্টু 4r বসাইলাম, আর এর পাশে হচ্ছে 256 পাই। আপনি চাইলে উভয় পক্ষ থেকে পাইও কেটে ফেলতে পারেন, আর এ পাশে আপনি 4 পাই আর কিউব পাবেন ইজ ইকুয়াল টু 256 পাবেন। আপনি যদি এখন 4 দ্বারা, এই 4 দ্বারা, ও সরি পাই এগেন এক্সট্রা লিখে ফেলেছি, 4 দ্বারা যদি আপনি এই পাশে 256 কে ভাগ দেন, আপনি আর কিউব ইজ ইকুয়াল টু 64 পাবেন। আর 64 হচ্ছে আমরা জানি আর কিউব ইজ ইকুয়াল টু 4 কিউব। আপনি এটাকে লিখতে পারেন যে আর ইজ ইকুয়াল টু 4। দেখেন খুব সহজেই কিন্তু আমি রেডিয়াসটা পেয়ে গেলাম। আমার রেডিয়াস ছিল আর, রেডিয়াসটা হচ্ছে 4। বাকিগুলো একটু দ্রুত যায়, সময় আসলে কমে আসছে। এই ম্যাথটা দেখেন, এই ম্যাথে বলা হচ্ছে যে দ্য ডিমেনশন অফ অ্যান ওপেন বক্স। ওপেন বক্স ব্যাপারটা কি বোঝানোর জন্য আমি চিত্রটা এখানে আগে থেকে দিয়েছি, ডায়ামিটার গুলোর দিকে দেখার দরকার নাই। এটা একটা কালেক্টেড পিকচার, এটা একটা ওপেন বক্স। ওপেন বক্স দেখেন যে এই ওপেন বক্সটার টোটাল ওয়েট কত। ওয়েট পাইতে হলে কিন্তু আমার অ্যাকচুয়ালি লাগবে হচ্ছে কাঠের ওজন। এটা যদি কাঠ বা যদি এটা কিসের তৈরি, মেটালের হয়, তাহলে মেটালের ওজনটা লাগবে। আমার কিন্তু বাতাস কাউন্ট করা যাবে না, ভিতরে এই জায়গাগুলো কিন্তু বাতাস, এটা কাউন্ট করা যাবে না। ওকে, এখন এটা দেখেন, এটা ডিমেনশন দেওয়া আছে যে এটা 52 সেন্টিমিটার, 40 সেন্টিমিটার আর হচ্ছে 29 সেন্টিমিটার। এখন নর্মালি আমরা এটা যদি একটা নিরেট বক্স হতো, নিরেট বক্স মনে করেন মাঝখানে কোনো খালি জায়গা নাই, পুরাটাই হচ্ছে একটা ইটের মতো, একটা ইটের মতো যদি হতো, তখন কিন্তু আমরা বলতাম যে এটার ভলিউম যেটা, তখন আমি বলতাম যে ভলিউম ইজ ইকুয়াল টু 52 ইন্টু 40 ইন্টু 29। এটা কিন্তু আমরা ডাইরেক্ট বলতে পারতাম। কিন্তু এটা তো ওপেন বক্স, ওপেন বক্সের ক্ষেত্রে তো মাঝখানে জায়গাটা আমার বাদ দিতে হবে। এখন আমার মেটালের ভলিউম কত, দেখেন আমরা যদি ভলিউম অফ মেটাল বের করতে চাই, ভলিউম অফ মেটাল ইজ ইকুয়াল টু আমার আউটসাইডে যে ভলিউম ভি আউটসাইড আর মাইনাস আমার ইনসাইডের যে ভলিউম সেটা বাদ দিতে হবে। ঠিক আছে, এটা আমি দেখা দিচ্ছি আপনাদেরকে। তাহলে এটা হচ্ছে আমার কিন্তু অ্যাকচুয়ালি মেটালের ভলিউম। আমি এখানে যেটা ভি বের করেছি, এই ভিটা কিন্তু হচ্ছে আমার আউটসাইডের ভলিউম, এই ভিটা হচ্ছে আমার ভি আউট, আউটসাইডের যে ভলিউম সেটা। কিন্তু দেখেন এখানে খুব ভালোভাবে লেখা আছে যে ইটস থিকনেস ইজ 2 সেন্টিমিটার। ওকে, তো থিকনেস যেহেতু 2 সেন্টিমিটার, এক কাজ করি আমি, তাহলে আমি একটু আগে যেটা আউটসাইডের ভলিউম বের করেছি সেখান থেকে ইনসাইডের ভলিউমটা বাদ দিয়ে ফেলি, তাহলে কিন্তু আমরা অ্যাকচুয়ালি এখানে যে নিরেট মেটাল অংশটুকু সেটুকুর ভলিউম পেয়ে যাবো। অর্থাৎ আমি এখন ভি ইনসাইডের ভলিউম যদি বের করতে চাই, তাহলে 52 থেকে কিন্তু আমি 2 × 2 বাদ দিব। 52 × 2 × 2, কেন 2 × 2? কারণ এখানেও দেখেন এই যে এটাও যদি 2 সেন্টিমিটার হয় তাহলে এই সাইডে এখানেও 2 সেন্টিমিটার হবে, এখানে 2 সেন্টিমিটার তাহলে এখানেও 2 সেন্টিমিটার। ঠিক আছে, সব দিকে কিন্তু 2 সেন্টিমিটার। আচ্ছা, ইনটু দেখেন আমি আর 2 × 2 না লিখে ডাইরেক্ট 4 লিখছি। ঠিক আছে, 2 × 2 না লিখে পরের লাইন থেকে 4, নেক্সট থেকে 4 লিখছি। 40 - 4 লিখলাম, কিন্তু আমি কিন্তু 29 - 2 লিখলাম, এখানে কিন্তু 4 লিখলাম না। কেন? কারণ এই সাইডটা তো ওপেন, ওপেন সাইডে এই সাইডে একটা কাট বা একটা মেটাল তো নাই, এই সাইডটা তো ওপেন। এই কারণে দুইটা সাইড থাকলে আমি 2 দ্বারা গুণ দিতাম, এখানে তো একটা সাইড, তাই শুধুই 2 লিখলাম। এটা অনেকে ভুল করে পরীক্ষায়।
মাথায় রাখবেন। তাহলে এখানে হচ্ছে আমার 48 থাকবে, ইন্টু এখানে আমার 36 থাকবে, এখানে আমার 27 থাকবে, গুণ দিবেন। গুণ দিলে এগুলো নর্মাল নিয়মে গুণ করবেন, কিন্তু দ্রুত গুণ করতে হবে। এটা মোটামুটি এই জাতীয় একটা আপনার মান আসবে। এটা হচ্ছে আমার ইনসাইড। আচ্ছা, ভি আউটসাইডের যে ভ্যালুটা ছিল, ভি আউটসাইডে যে ভ্যালু ছিল সেটা হবে আমার 60320। এগুলো আমার আগে থেকে গুণ করে রেখেছি যাতে আপনাদের এখানে টাইম কিল না হয়। এখন অ্যাকচুয়ালি তাহলে দেখেন আউটসাইড থেকে ইনসাইড যদি বাদ দিই তাহলে কিন্তু আমি ভি মেটাল পেয়ে যাবো, অর্থাৎ মেটালে যে 4 সেন্টিমিটার কিউব পাবেন। এখন কোশ্চিনে দেখেন এটা কিন্তু অ্যান্সার না, চেয়েছে এটার ওয়েট কত। এখন বলা হচ্ছে যে প্রতি সেন্টিমিটার কিউবের ওজন হচ্ছে 0.5 গ্রাম, অর্থাৎ 1 সেন্টিমিটার ঐকিক নিয়মে করতে পারেন। 1 সেন্টিমিটার কিউবের ওজন হচ্ছে 0.5 গ্রাম, তাহলে 1 সেন্টি, তাহলে এই পরিমাণ সেন্টিমিটার কিউবের ওজন কত। অর্থাৎ ব্যাপারটা এরকম যে 13664 ইন্টু 0.5 গ্রাম, কিন্তু 0.5 গ্রামে তো না, আমাকে এটা কেজিতে নিতে হবে। অপশনগুলো দেখেন সব কেজিতে আছে। কেজিতে যদি আমি নিতে চাই তাহলে 0.5 ডিভাইডেড বাই 1000 ভাগ করলে সেটাকে আমি কেজিতে নিতে পারবো। ওকে, এখন এটুকু আপনারা করবেন, ক্যালকুলেশন করবেন, ফাইনালি যেটা অ্যান্সার আসবে সেটা হচ্ছে আপনার এটা আসলে 2 নাম্বার। এগুলোর ক্যালকুলেশন করে দিচ্ছি না, কারণ এখনো বেশ কয়েকটা ম্যাথ বাকি আছে। এই ম্যাথটা দেখেন, এটা খুব সুন্দর একটা ম্যাথ। বলা হচ্ছে যে এ হেমিস্ফিয়ার এন্ড এ কোন হ্যাভ ইকুয়াল বেসেস। একটা হেমিস্ফিয়ার, আপনারা হেমিস্ফিয়ার চিনেন, হেমিস্ফিয়ার হচ্ছে একটা অর্ধকোণ। আচ্ছা সরি, এটা হচ্ছে একটা হেমিস্ফিয়ার। আচ্ছা, এটা ভালো হয়নি চিত্রটা, আরেকটা চিত্র আঁকাই। এটা হচ্ছে একটা হেমিস্ফিয়ার। ওকে, হেমিস্ফিয়ার, এটা হচ্ছে একটা হেমিস্ফিয়ার এন্ড এ কোন হ্যাভ ইকুয়াল বেসেস। ওকে, এ কোন হ্যাভ ইকুয়াল বেসেস। আচ্ছা, একটা কোণ আঁকাই, একটা কোণ ধরেন এরকম একটা কোণ আঁকালাম। আচ্ছা, এটারও চিত্রটা এরকমই হবে। এটা হেমিস্ফিয়ার, বাট কোণ হলে সেটা কিন্তু এরকম হয়ে যাবে। কোণ হলো যে বার্থডে টুপি, বার্থডে যে টুপিটা, এটা হচ্ছে একটা কোণ। তাহলে এই দুটার বেস কি হবে? ইকুয়াল বেস, মানে এটার যে আপনার এরিয়া আর এটার যে এরিয়া, এই দুটো সমান হবে। and if their height are also equal, তাদের হাইটটাও সমান হবে, অর্থাৎ এই যে হাইট এই যে হাইট, এই দুটো হাইটও সমান হবে, then the ratio of their curved surface, দেখেন উপরে কিন্তু আমি এগুলো কার্ভ সারফেসের সূত্র দিয়েছিলাম আপনাদের জন্য। এখানে দেখেন এই যে হেমিস্ফিয়ার এবং কোণ, এই দুটো কিন্তু কার্ভ সারফেস, এই জন্য আমি দিয়ে আসছিলাম। এটা কার্ভ সারফেস এরিয়া হচ্ছে দেখেন 2 পাই আর স্কয়ার, আর এটার কিন্তু কার্ভ সারফেস এরিয়া হচ্ছে দেখেন পাই আর ইনটু এইচ স্কয়ার রুট ওভার এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। আগে কিন্তু দেওয়া, এগুলো মাথার মধ্যে না রাখলে পরীক্ষার হলে মনে রাখতে পারবেন না, এগুলো মাথার মধ্যে রাখতে হবে। দেখেন এখন কার্ভ সারফেস এরিয়া ফর কোণ, ঠিক আছে, সারফেস এরিয়া আমি যদি কোণের ক্ষেত্রে, এ ফর এরিয়া, এটা কোণের ক্ষেত্রে আমি দুইটাই কার্ভ সারফেস এরিয়া, কোণের ক্ষেত্রে সেটা হবে কত, নরমালি পাই আর এল, বাট এল তো হচ্ছে আমার স্ল্যান্ট, সেক্ষেত্রে আপনি লিখতে পারেন পাই আর ইনটু রুট ওভার এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। আর আমি কার্ভ সারফেস এরিয়া অফ কার্ভ সারফেস এরিয়া ফর হচ্ছে হেমিস্ফিয়ার নিলাম। তাহলে এ ফর, এবার হেমি স্ফিয়ার যদি নিই তাহলে সেটা পাবো হচ্ছে, একটু আগে আমরা সূত্র দেখে আসলাম, 2 পাই আর স্কয়ার। এখন আমার কিন্তু শর্তেই বলে দেওয়া আছে যে তাদের বেজও সমান, তাদের হাইটও সমান। অর্থাৎ এখানে দেখেন এই অংশটুকু যদি আর হয় তাহলে তার উচ্চতা এইচ যেটা সমান হবে, এখানে যদি এটা আর হয় আর এটা যদি এইচ হয় সেটাও সমান হবে। এইচ ইজ ইকুয়াল টু আর, এখানেও এইচ ইজ ইকুয়াল টু আর। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, এটা তো শর্ত মতো, কিন্তু হেমিস্ফিয়ারের ক্ষেত্রে দুইটাই আর না, যাহাই এই যেমন এইচ আর সমান, কিন্তু হেমিস্ফিয়ারের ক্ষেত্রে উচ্চতা এবং যেটা ব্যাসার্ধ সেটা সব সময়ই সমান, তাই এইচ ইজ ইকুয়াল টু আর দুই ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে এখন আপনি লিখতে পারেন যে 2 পাই আর স্কয়ার, এটার সাথে যদি আপনি এখন রেশিও করেন, এই যে যেটা কোণের, যেহেতু হেমিস্ফিয়ারের নাম আগে আছে তাই হেমিস্ফিয়ার আগে দিলাম, কোণ যেহেতু পরে আছে তাই কোণটা আমি পরে দেব। কোণ কত? পাই আর রুট ওভার এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার, কিন্তু এইচ আর আর যেহেতু সমান তাই আমি ডান পাশে এইচের জায়গায় পাই আর রুট ওভার আর স্কয়ার প্লাস আর স্কয়ার দিতে পারি। এখন এটাকে একটা সলভ করে আগান। পাই আর পাই আমি উভয় পক্ষ থেকে ভ্যানিশ করে দিচ্ছি, চাইলে একটা আর আর এখানকার কি ভ্যানিশ করে দেওয়া যায়, একটু কমাইলাম আর কি, 2 আর ইস টু, এখানে আপনি লিখতে পারেন এটা লিখতে পারেন। ওকে, তাহলে এখন দেখেন 2 আর, এটাকে আপনি রুট 2 ইনটু আর লিখতে পারেন, এই আর এবং এই আর আবারও চলে গেল। 2 কে আপনি চাইলে রুট 2 ইনটু রুট 2 লিখতে পারেন, এপাশে আরেকটা রুট 2 আছে, আপনি আরেকটা রুট 2 ভ্যানিশ করে দেন উভয় সাইড থেকে, তাহলে আপনি এপাশে রুট 2 ইনটু এই সাইডে বলতে পারবেন। এবং এই আপনার অপশন ছিল, অপশনে কোনটা আছে, এই যে এটা, এই অঙ্ক শেষ। এটা দ্রুত আগাই। ইফ দ্য রেডিয়াস অফ দ্য বেস এন্ড হাইট অফ দ্য cylinder and a cone are equal to r, then the radius of the hemisphere is also equal to r, then which of the volume of the cone, cylinder and hemisphere are in ratio?
এটা আমি আপনাদেরকে পুরোটা করে দিচ্ছি না, জাস্ট একটু ক্লু দিয়ে দেই। এটা আপনার একটা কোণ আঁকাইলাম, এটা একটা কোণ আঁকাইলাম, এটা একটা সিলিন্ডার আঁকাইলাম, এটা একটা সিলিন্ডার আঁকাইলাম, আর এটা হচ্ছে একটা হেমিস্ফিয়ার আঁকালাম। ওকে, এখন হচ্ছে the radius of the base and height of the cylinder and a cone are each equal to r, then that's mean এই যে হাইট আর রেডিয়াস সমান, এখানেও হাইট আর হচ্ছে রেডিয়াস সমান, আর এখানে হাইট আর রেডিয়াস এমনিতেই সমান থাকে। তাহলে এখন দেখেন এইটার মধ্যে একটা রেশিও করতে হবে। এটার আমরা জানি ভলিউম কত, এটার ভলিউম হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ, এটার ভলিউম হচ্ছে পাই আর স্কয়ার এইচ, এবং এটার ভলিউম হচ্ছে 2/3 পাই আর কিউব, যেহেতু অর্ধগোলক। এখন এগুলোর মধ্যে রেশিও করেন, কাটাকাটি করেন, অ্যান্সার চলে আসবে। আচ্ছা, ফাইনালি এটা আমার লাস্ট ম্যাথ এইটার। আর আরেকটা টপিক বাদ আছে, ওইটা একটু অল্প অল্প দেখাবো। এই সার্কুলার ওয়েল মানে হচ্ছে একটা সিলিন্ডার। এটা হচ্ছে এই যে কূপ তো সবাই চিনেন, আগে যখন মানুষ কূপে পানি জমা করতো, রাজারা আর কি। তো এই সার্কুলার ওয়েল মানে একটা কূপের কথা বোঝাচ্ছে, যেটা হচ্ছে 18 মিটার ইনসাইড ডায়ামিটার ইজ ডাগ আউট 14 মিটার ডিপ, যার ইনসাইড ডায়ামিটার হচ্ছে 18 মিটার। ডায়ামিটার সবাই মনে হয় জানেন, ডায়ামিটার মানে হচ্ছে যেটা ব্যাসকে আপনি ডায়ামিটার বলতে পারেন। ওকে, তাহলে 18 মিটার হচ্ছে এই যে এখান থেকে এতটুকু হচ্ছে, আচ্ছা লাল কালি দিয়ে দেখায়, এটা দেখা যাচ্ছে না মনে হয়, এতটুকু হচ্ছে আপনার ডায়ামিটার। ওকে, এতটুকু হচ্ছে আপনার ডায়ামিটার। তাহলে 18 মিটার ইনসাইড ডায়ামিটার ইজ ডাগ আউট 14 মিটার ডিপ, এটাকে আপনি আর 14 মিটার গভীরতায় কাটলেন। The soil is taken out of it has been spread over a square field. এখান থেকে আপনি যে মাটিগুলো পাইলেন, এবার একটা নতুন জায়গা নিয়ে যাচ্ছেন। ঠিক আছে, নতুন একটা জায়গা নিচ্ছেন, যেটা হচ্ছে একটা স্কোয়ার ফিল্ড, এবং স্কোয়ার ফিল্ডে আপনি মাটিগুলা রাখবেন। তাহলে এই মাটির নিশ্চয় একটা হাইট বাড়বে, সেটা কতটুকু বাড়বে? তাহলে কতটুকু মাটি এখান থেকে বের করলেন, সেটা আপনাকে আগে বের করতে হবে। এখন দেখেন এই সার্কুলার যে ওয়েল, এটাকে আপনি কার সাথে কম্পেয়ার করবেন? সার্কুলার ওয়েল নিশ্চয়ই দেখতে এই টাইপের কিছু একটা হবে, খুব। তাহলে এটা একটা সিলিন্ডার। তাহলে এখানে আপনি যে পরিমাণ সয়েল বের করবেন, সয়েলের ভলিউমটা হবে একটা সিলিন্ডারের ভলিউম, অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু পাই আর স্কয়ার এইচ। পায়ের জায়গায় বসাইলাম, আর যেটা, আচ্ছা পায়ের জায়গায় না বসে আমি যেটা করি, পায়ের ভ্যালু এখানে আমি 22/7 বসাই দিলাম, আপনাদের করতে সুবিধা হবে। আর যেটা এখানে দেখেন, এটা কিন্তু ডায়ামিটার দেওয়া ছিল, মানে হচ্ছে ব্যাস। তাহলে ব্যাসার্ধ কত? 9 হতো। তাহলে এখানে কিন্তু আপনার 9 স্কয়ার দিতে হবে ইনটু এইচ বলে দিয়েছে 14 মিটার গভীর করে কাটতে হবে, তাহলে উচ্চতা অবশ্যই 14 মিটার হবে, এই হাইটটা হবে 14। ওকে, তাহলে এখানে আমি 14 বসালাম। আপনি কাটাকাটি করেন, এগুলো আমি ক্যালকুলেশন করছি না, আপনি এরকম একটা ভ্যালু পাবেন, অর্থাৎ সয়েলের যে ভলিউম সেটা পাবেন। এখন দেখেন, এটাকে আপনি একটা স্কয়ার ফিল্ডের উপরে স্প্রেড করে দিচ্ছেন, ছড়াই দিচ্ছেন, এবং সেটা কর্ণ দেওয়া আছে, এ ডায়াগোনাল অফ 18√2। এখন আপনাদের জানা আছে কিনা যে কোনো একটা বর্গক্ষেত্রের যদি আপনি কর্ণ দেওয়া থাকে, তাহলে আপনি হাফ ইনটু কর্ণ, এটা দিয়ে আপনি তার ক্ষেত্রফল বের করতে পারবেন। অর্থাৎ একটা স্কয়ার ফিল্ডের ক্ষেত্রফল, এরিয়া অফ এ স্কয়ার ফিল্ড এস কিউ। ঠিক আছে, আপনি হাফ ডি স্কয়ার দিয়ে করতে পারবেন, যেটা আপনার কোশ্চেনে এই ডি এর ভ্যালু দেওয়া আছে। সেটা কত দেওয়া হচ্ছে? 18√2 হোল স্কয়ার। এটাকে যদি আপনি ক্যালকুলেশন করেন, আপনি পাবেন 324। অর্থাৎ আপনার স্কয়ার ফিল্ডের ক্ষেত্রফল 824। আপনি কিন্তু এটা ভলিউম জানেন না। এখন দেখেন, আপনি যদি নরমালি একটা এরিয়ার সাথে, এরিয়া মানে ক্ষেত্রফলের সাথে যদি আপনি এটার উচ্চতা গুণ করেন, তাহলে কিন্তু সেটা ভলিউম পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে আমার মাটির ভলিউম ছিল 3564, এই পরিমাণ, আপনি একক কি ছিল? আমার একক হচ্ছে মিটার কিউব, এই পরিমাণ মিটার কিউব আমার মাটি ছিল। আর আমি যেটা স্কয়ার ফিল্ডে রাখবো, তার ক্ষেত্রফল হচ্ছে এ, আর উচ্চতা কতটুকু বাড়বে সেটা আমি জানি না মাটি রাখার পরে। তাহলে কি বলা যায় যে এ ইন্টু এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে ওই মাটির ভলিউম ভি। তাহলে এ ক্ষেত্রফল যেটা স্কয়ারের, সেটা আমি 324 বের করলাম, উচ্চতা কতটুকু বাড়বে সেটা হচ্ছে আমি জানি না, বের করবো। আর ভি হচ্ছে 3564। এটা যদি আপনি ক্যালকুলেশন করেন, এইচ এর ভ্যালু বের করতে পারবেন, এবং এইচ এর আসবে হচ্ছে 11। ওকে, এবার আমি আমার লাস্ট টপিকে চলে যাচ্ছি। এই ম্যাথগুলো এখান থেকে আমি খুব সিলেক্টেড কিছু ম্যাথ দিয়েছি, যাতে আপনাদের কিছু